কখনো সিনিয়র আপুর সাথে প্রেম করেছেন? আমি করেছি। আমারই কলেজের 2 ইয়ার সিনিয়র আপুর সাথে প্রেম করেছি। আমার প্রেমের বয়সকাল ছিল 6টা মাস। যখন প্রেমে পড়েছিলাম তখন মেয়েটা সিনিয়র হলেও ছিল সহজ সরল আর একটা সাদাসিধে মেয়ে। তারপর যখন শহরে আসলো তারপর থেকে মেয়েটা আস্তে আস্তে চেঞ্জ হতে লাগলো। যখন মিসমির সাথে আমি সম্পর্কে জড়াই তখন বুঝতে পারলাম মেয়েটা কতটা জেদি। মিসমির ভালোবাসায় আজকে আমাকে টেনে এনেছে অতিরি গ্রামে। কিন্তু মাঝে মাঝে 2টা বছর পেরিয়ে গেছে। এই 2টা বছর মেয়েটাকে অনেক খুঁজেছি, কোথাও পাইনি। বারবার মনে হয়েছিল যে ব্রেকআপ করাটা আমার জন্য অন্যায় ছিল। আমাদের সম্পর্কটা নষ্ট হওয়ার পেছনে আমরা দুজনেই দায়ী ছিলাম। যখন আমাদের ব্রেকআপ হয় তখন আমি ওকে সময় দিতে পারিনি। মেয়েটা রাগের বশে মিসবিহেভ করেছিল, বারবার বলার পরও শুনছিল না। তখন আমারও খুব রাগ হয়ে গেল, দিলাম কয়েকটা কথা শুনিয়ে। তাতেই এত সুন্দর একটা সম্পর্ক নষ্ট হয়ে গেল। মেয়েটা দেখতে সাদাসিধে হলেও মনের দিক থেকে প্রচুর পরিমাণে ভালো ছিল। দেখতে যতটা সুন্দর আর মায়াবী ছিল, যেটা ঠিক ততটাই ছিল। মিসমির মায়াবী চেহারাটা আমাকে পাগল করেছিল। যখন মেয়েটার কাছাকাছি আসার চেষ্টা করি তখন আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে পরবর্তীতে মেনে নিয়েছিল। আমাদের সম্পর্কটা খুব সুন্দর হতে পারত। এতদিনে আমাদের বিয়েটাও হতে পারত আর সংসারটাও করতে পারতাম। কিন্তু আমার ভুলের কারণেই মিসমিকে আমার হারাতে হয়েছে। অবশ্য ভুলটা আমারই বেশি ছিল। যখন রাগের পর বুঝতে পারলাম আমি কি করে ফেলেছি তখন ওকে অনেক খুঁজেছি, কিন্তু মেয়েটার জেদ আমাকে ওর থেকে দূরে রেখেছিল। মিসমির রাগ আর জেদের পর ওর ভালোবাসাটাই আছে। আমি জানি না এখন এই মুহূর্তে মিসমির সাথে দেখা হলে কি সিচুয়েশন তৈরি হবে। মেয়েটা কতটা আবেগপ্রবণ হয়ে পড়বে নাকি রাগ করে থাকবে তার ঠিক নেই। মেয়েটার খুব ইগো, তাই তো ওকে দেখলেই মনে হয় সবসময় রাগ আর জেদ নিয়ে থাকে। যেদিন মেয়েটার সাথে আমার শেষ দেখা হয়েছিল ওর সাথে অনেক বেশি কথা কাটাকাটি হয়েছিল। মিসমির আমার ব্রেকআপের পেছনে অবশ্য কারণটা আমি বেঁচেছিলাম। আমাদের সম্পর্কটা যত সামনের দিকে এগোচ্ছিল তখন ও অনেক বেশি দুর্বল ছিল আমার প্রতি, সেটা আমিও বুঝতে পারতাম। কিন্তু আমাদের এত বড় বিজনেস একা সামলে উঠতে বেশ কষ্ট পেতে হচ্ছিল। তাই উপায় না পেয়ে আমিও ব্যবসায় যোগ দিয়েছিলাম। একটা সময় কাজে এতটাই ব্যস্ত হয়ে যাই যার জন্য মেয়েটাকে প্রতিদিন কোনো রকম সময় দিতে পারছিলাম না। মেয়েটা আমাকে যতবার দেখা করতে বলতো ততবার আমি দেরি করে ওর সাথে দেখা করতাম। তার জন্যই হয়তোবা মেয়েটা রেগে যেত। আর শেষ যেদিন রাগারাগি হলো সেদিন রাগের কারণটা আমিই ছিলাম। মিসমি আমাকে দেখা করতে বলেছিল বিকেল 4টায়, আর আমি 4:30টায় গিয়ে পৌঁছাই। কাজের জন্য ব্যস্ততায় পড়ে ওর সাথে দেখা করতে লেট হয়ে গিয়েছিল। যতক্ষণে আমি মিসমির কাছে পৌঁছালাম ততক্ষণে মেয়েটা রেগে আগুন হয়ে গিয়েছিল। মেয়েটার সামনে গিয়ে আমি অনুনয়ের সুরে বলেছিলাম, জান সরি, আমার আসলে এত দেরি করা ঠিক হয়নি, আমি বুঝতে পারিনি তুমি রেগে আছো। প্লিজ এবারের মতো মাফ করে দাও, আর কখনো এরকম ভুল হবে না। ঈশান কথাগুলো বলতেই মিশমি উঠে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলে, এই কান ধরা আর সরি বলাটাই কি তোমার কাছে সমাধান মনে হয়? তুমি সব সময় এরকম করো। এমন করে আর কতদিন? একটা দিন ঠিকমতো তুমি আমার সাথে দেখা করতে পারো না, আর যখন দেখা করো এত নাটক করবে যেন মনে হবে তোমার থেকে ইনোসেন্ট আর কেউই নেই। জান এমন করে কথা বলছো কেন? আমি তো লেট করতে চাইনি, কাজের ব্যস্ততায়। তোমার এই কাজের ব্যস্ততা নিয়ে না তুমিই থাকো। আমার সাথে আর তোমাকে দেখা করতে হবে না। তুমি আর আমাকে ফলো করবে না, কোনো মেসেজও করবে না। এত রেগে যাচ্ছ কেন জান? বলছি তো আমি দেরি করে ফেলেছি, আসলে রাস্তায় জ্যাম ছিল, তার উপর। ঈশানের কথাতে মেয়েটা বড্ড রেগে গেল। মিশমি এতই রেগে গেল যে ও এবার চিৎকার করে বলতে লাগলো, বাস, আর কোনো এক্সকিউজ না, দেবে না। তোমার থেকে আমি আর কোনো কথা শুনতে চাই না। আর কত এরকম নতুন নতুন গল্প বানাবে তুমি? হ্যাঁ, এগুলো আমার বোঝা হয়ে গেছে। তোমার কাছে আমার গুরুত্বটা কমে গেছে, তাই না? আমি সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। জান এমন কেন বলছো? আমার কথাটা শোনো। দেখি সোনা পাখি, আমার কাছে আসো। ঈশান কথাগুলো বলে মিশমির একটা হাত ধরতেই মেয়েটা হাতটা ছাড়িয়ে নিল এক ঝটকায়। ঈশান অনেক অবাক হলো, কারণ মেয়েটা আজকে বড্ড রেগে আছে। ঈশানও 2 বাহুতে ধরতে নিলেই মেয়েটা আবারও ওকে সরিয়ে দিল। মিশমির রাগে ঈশানের বুকে ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দিয়ে বলল, একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। তোমাকে আমার খুব ভালো করেই চেনা আছে। রিলেশনের প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে নিজের প্রেমে ফেলেছো। তারপরে যখন দেখলে আমি তোমার প্রতি খুব বেশি দুর্বল,
তখন তুমি আমাকে ইগনোর করছো। আরে বাবা, রাগ করছো কেন? আমি তো বলছি অফিসের কাছে দেরি হয়ে যাচ্ছিল, তাই আর কি। ব্যাস, তোমার এসব কথা আমি আর শুনতে চাই না। তোমাকে বলছি না, আর একটা কথাও বলবে না। এসব গল্প আমি শুনতে চাই না। তুমি রোজ রোজ এরকম করো। আমার সাথে একটাবার সময় মতো দেখা করতে আসতে পারলে না। সব সময় তুমি দেরি করে আসো। শেষ কবে তুমি সময় মতো আমার সাথে দেখা করছো বলতো? শোনা বাকি, এরকম রেগে যাচ্ছ কেন? আমি তো তোমার জন্যই এইগুলো করছি। হ্যাঁ, এখন তো এসব বলবেই সব আমার জন্যই করেছো। আমার জন্য এগুলো করতে করতে যদি আমি না থাকি, তাহলে কার জন্য এসব করবে তুমি? এসব ফালতু গল্প বলা বন্ধ করো। আমি এসবে বিরক্তিত। তুমি কি সেটা বুঝতে পারো না? ও, এখন আমার প্রতি বিরক্ত এসে গেছে তাই না? নতুন কাউকে পেয়েছো তাই না? একদম ফালতু কথা বলবে না। তোমার এসব ফালতু কথা শোনার জন্য আমি এখানে আসিনি। তুমি আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবে না। তুমি একটা বাজে ছেলে, নাহলে আমাকে এসব কথা বলতে পারতে না। তুমি যেখানে নিজেই আমাকে সময় দাও না, সেখানে বলছো আমি নতুন কাউকে পেয়েছি। তখন থেকে একই কথা বলে যাচ্ছ। তোমাকে বলেছি না আমি কাজের ব্যস্ততায় দেখা করতে পারিনি? সবটা আগে শোনো, তারপর না হয়। মিশমি ঈশানের আর কোনো কথাই শুনল না। মেয়েটা ওকে আবারও একটা ধাক্কা দিয়ে বলতে লাগলো, কি শুনবো? তুমি নিত্য নতুন গল্প বানিয়ে আমাকে বলে ভুলিয়ে রাখবে। তোমাকে খুব ভালো করেই চেনা আছে আমার। একদম আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে রাখলাম। মিশমি চলে যেতে নিলেই ঈশান ওর হাত ধরে ফেলে। তারপর নিজের দিকে ফিরিয়ে বলতে আরম্ভ করলো, এত রাগ দেখাচ্ছ কার সাথে? হ্যাঁ, কি মনে হয় এই শহরে টিকে থাকাটা এতটা সহজ মনে হয়? তুমি গ্রাম থেকে আসলে, বাসা থেকে তোমার জন্য টাকা পাঠালো, আর তুমি এখানে নিজের খেয়াল খুশি মতো চললে। আমি একটা ছেলে, দিন শেষে আমাকেও নিজের কাজে ব্যস্ত থাকতে হয়, সবকিছু মেনটেন করে আসতে হয়। তুমি কি করে বুঝবে? তুমি তো আসো তোমার ভাবনা চিন্তা নিয়ে। আমি ভবিষ্যতের কথা ভেবে কতটা স্ট্রাগল করছি তুমি কি একটাবারও বুঝতে পেরেছো? তোমার কথা চিন্তা করেই আমি নিজেকে স্টাবলিশ করে গড়ে তুলছি, আর তুমি আমাকে পেইন দিয়ে যাচ্ছ। আসলে তুমি একটা ডিস্টার্ব। কি বললে? আমি ডিস্টার্ব? আমার জন্য খুব ডিস্টার্ব হয় তাই না? তুমি নিজে আমাকে প্রতিনিয়ত টর্চার করো। তোমার এই টর্চারটা আমি আর নিতে পারবো না। এগুলো এখানেই সমাপ্তির দরকার। হ্যাঁ, এখন তো এগুলো বলবেই। গ্রাম থেকে আসা কোনো মেয়ের কাছে এই শহরটাকে রঙিন মনে হয়, সবটা নিজের মতো করে ভাবছো, তাই পেইন লাগছে। আচ্ছা, আমাকে ছেড়ে গিয়ে তুমি যদি ভালো থাকতে পারো, তাহলে আমিও সেটা দেখে নেব। আসলেই তুমি একটা ফালতু। তোমার মতো ছেলের সাথে আমি প্রেম করাটাই আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল। আজকে বুঝতে পারছি আমি কত বড় বোকা, যে তোমাকে ভালোবাসার মতো ভুল আমি করে ফেলেছি। তুমি জাস্ট একটা অসহ্য। তোমার সাথে কেউ এক মুহূর্ত টিকতে পারবে না। আজকে এই মুহূর্তে তোমার সাথে আমার সব কিছু শেষ। যদি কখনো ভুলেও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো, আমার থেকে খারাপ আর কেউ হবে না। মেয়েটা চলে যাচ্ছিল তখনই ঈশানের মনে হতে লাগলো ও ভুল করে ফেলেছে। যাকে এত ভালোবাসে তাকে কি করে এরকম কথা বলতে পারলো? রাগের মাথায় কি থেকে কি বলে ফেলেছে। আর মেয়েটাও সেই তখন থেকেই একই কথা বলে যাচ্ছে। মেজাজটা খারাপ হয়ে গেছিল, কিন্তু যতক্ষণে বুঝতে পারলো ততক্ষণে মেয়েটার রাগটা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। ঈশান মেয়েটাকে আটকানোর চেষ্টা করলে ও বলতে লাগলো, একদম আমাকে টাচ করার চেষ্টা করবে না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। অভদ্র কথাকার, বারবার গায়ে হাত দিচ্ছ, এর জন্য কিন্তু তোমাকে পস্তাতে হবে। জান, আমার কথাটা তো শুনবে। মেয়েটা সেদিন ঈশানের কোনো কথাই শোনেনি। মেয়েটি আর দ্বিতীয়বার ফিরেও তাকায়নি। ঈশান বারবার ডেকে গিয়েছিল ওকে, কিন্তু মেয়েটা সেখান থেকে প্রচুর পরিমাণে রাগ নিয়ে চলে যায়। তারপর যখন ঈশান যতদিনে বুঝতে পারলো দোষটা ওর বেশি ছিল, ততদিনে 6টা মাস পেরিয়ে গেছে। কারণ 6 মাস পর ঈশানের মিশমির বান্ধবীর সাথে একদিন ক্যাম্পাসে দেখা হয়েছিল। অনেক দিন ঈশান কলেজে যায়নি। এরই মাঝে শুধু এক্সামের জন্য কয়েকটা দিন আসা হয়েছিল। তারপর থেকে আর ক্যাম্পাসেও আসা হয়নি। একটা মাস পর যখন ঈশান ক্যাম্পাসে আসলো, তখন মিশমির বান্ধবীর সাথে দেখা হয়েছিল। তখন ঈশান নিজে থেকে এগিয়ে গিয়ে ওর সাথে কথা বলেছিল। আপু, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনার কি খবর? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা আপু, একটা কথা জিজ্ঞেস করতাম, যদি কিছু মনে না করো। জি অবশ্যই ভাইয়া, বলেন। বলছিলাম আপনার বান্ধবীর কি খবর? ওকে দেখতে পাচ্ছি না যে। তার উপর গত 6টা মাস যাবৎ আমার সাথে যোগাযোগ করেনি, আর মিসমিও যোগাযোগ করার মতো কোনো ওয়ে রাখেনি। আমি কি করে ওর সাথে যোগাযোগ করব সেটাই বুঝতে পারছি না। আপনি কিছুটা হলেও জানেন, কিছুদিন আগে মিসমি আর আমার ব্রেকআপ হয়েছিল।
অবশ্য এর জন্য আমি বেশি দায়ী ছিলাম। মেয়েটার রাগ করাটা স্বাভাবিক, আর যতক্ষণে বুঝতে পারলাম ততক্ষণে মেয়েটা রাগ করে আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে। কি করবো বলুন, কাজের ব্যস্ততায় সময় মতো মেয়েটার সাথে দেখা করতে পারি না, সেজন্য রেগে গিয়েছিল। অন্য কোনো মেয়ে থাকলে আরো বেশি রাগ করতো। আমি ওর সাথে কথা বলে সবটা ঠিক করে নিতে চাই। প্লিজ আপু, তুমি মিসমির ফোন নাম্বারটা দাও, না হলে ওর সাথে একটু কথা বলিয়ে দাও। ঈশানের কথা শেষ হতেই ও খেয়াল করলো মেয়েটা অবাক চাহনিতে ওর দিকে তাকিয়ে আছে, তাই বলল, কি হলো আপু, এমন করে তাকিয়ে আছো যে? ভাইয়া ও তো নেই। নেই মানে? কোথায় গেছে? ভাইয়া অত 6 মাস আগেই যেদিন আপনার সাথে ব্রেকআপ হলো পরদিনই গ্রামে ফিরে গেছে। ওর সাথে আমরাই যোগাযোগ নেই। মেয়েটা অনেক কষ্ট পেয়েছিল, তাই আমরা বলেছিলাম আপনার সাথে যোগাযোগ করে সবটা ঠিক করে নিতে। তারপর যখন গ্রামে চলে গেল তখন আমাদের সাথেও যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। আমি অনেক ট্রাই করেছিলাম কিন্তু সম্ভব হয়নি। এক মুহূর্তের জন্য ঈশানের মনে হয়েছিল পায়ের নিচ থেকে মাটিগুলো উধাও হয়ে গেছে। শেষ আশাটাও কেমন যেন শেষ হয়ে গেল। মেয়েটার সম্পর্কে জানতেই 6টা মাস লেগে গেল। তাহলে যোগাযোগ করতে আর কতদিন লাগবে তা ঠিক নেই। ঈশান কি বলবে বুঝতে পারছিল না। মেয়েটা ফ্যালফ্যাল করে ঈশানের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। বুঝতে পারলো ওর খারাপ লাগছে, তাই বলতে লাগলো, ভাই আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা, তারপরও আমার কিছু করার নেই। মিশমি অনেকটা কষ্ট পেয়েছিল। মেয়েটা পুরো একটা দিন কান্না করেছিল। আমরা ওকে বোঝানোর চেষ্টা করেছিলাম, বলেছিলাম আপনার সাথে কথা বলবো, আপনি যেন সবটা ঠিক করে দেন। কিন্তু মিশমি আমাদের কথা শোনেনি। ওটা আমাদের না জানিয়ে এখান থেকে চলে গিয়েছে। ক্লাস শেষ করে গিয়ে জানতে পারলাম মেয়েটা আর নেই। মেয়েটার এত রাগ, ওর সাথে যোগাযোগ করার মতো অবস্থাও রাখলো না। আমাকে শাস্তি দিতে পারতো, রাগ করে থেকে আমাকে বকাঝকা করতে পারতো। কি দরকার ছিল এত বড় শাস্তি দেওয়ার? বুঝতে পারছি আপনার মনের অবস্থা, কিন্তু কি করার থাকতে পারে বলুন। তখন আপনারা রাগের মাথায় ভুলভাল সিদ্ধান্ত নিয়েছিলেন। রাগের মাথায় মেয়েটাও ব্রেকআপ করলো, আর আপনি হয়তো বা এমন কিছু বলেছিলেন যার জন্য মেয়েটা এমন করে এখান থেকে চলে গেল। আমি তো ভেবেছিলাম মিসমি মুড অন করতে পারবে আর নতুন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু মেয়েটা কষ্ট পেয়ে এখান থেকে চলে যাবে বুঝতে পারেনি। এখন আমার মনে হচ্ছে যে ব্রেকআপের পর আমার থেকে বেশি কষ্টটা ওই পেয়েছে। মেয়েটা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। ঈশান বলতে আরম্ভ করলো, আচ্ছা আপু, ওর সাথে যোগাযোগ করার কি কোনো মাধ্যম নেই? ওর বাসার ঠিকানাটা কি আমাকে দিতে পারেন? না ভাইয়া, ও তেমন করে কিছুই রেখে যায়নি। বেশি দিনও হয়নি মেয়েটা এসেছিল, তাই ওর গ্রাম সম্পর্কে তেমন করে জানা হয়নি। মিশমি গ্রাম থেকে এসে যতদিন এখানে ছিল কেউ ওর সাথে দেখাও করতে আসেনি। মেয়েটা আমার সাথে এমন করতে পারলো, আমি এখন ওর সাথে যোগাযোগ করবো কি করে? সেটা তো জানি না ভাইয়া, তবে আমার মনে হয় না যে ওর সাথে আর যোগাযোগ করা সম্ভব হবে। মিশমি বলেছিল ওর গ্রামটা অনেক দূরে, এখন কোথায় কি সেটাও জানি না। সমস্ত সোশ্যাল মিডিয়া আর নাম্বার থেকে আমাদের ব্লক করে রেখেছে। তাহলে কি ওর সাথে যোগাযোগ করবেনই বা কিভাবে? ঈশান সেদিন আর কোনো অবস্থাতেই নিজেকে ঠিক রাখতে পারছিল না। ব্রেকআপের পিছনে নিজেকেই বেশি দায়ী মনে হয়েছিল। যখন থেকে মেয়েটার সাথে ব্রেকআপ করেছিল তখনও একটা গিল্টি ফিল হয়নি। যখন জানতে পারলো তখন এত বেশি খারাপ লাগছে। ঈশানের বোঝা হয়ে গেছে মেয়েটাকে ও কতটা কষ্ট দিয়েছে। ব্রেকআপের পর ঈশান যতটা না কষ্ট পেয়েছে তার থেকেও বেশি কষ্ট পেয়েছে মিশমি। যে মেয়েটাকে এত ভালোবাসলো তাকে এত কষ্ট ঈশান কি করে দিল। ঈশানের এখন এই মুহূর্তে মনে হয়েছে যে যে কোনো কিছুর মূল্যে হলেও ও মিশমিকে চাই। ঈশান কাজের ফাঁকে ফাঁকে এদিক ওদিক ঘুরে বেড়াতে আরম্ভ করলো আর মিশমির খোঁজ করতে লাগলো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। মেয়েটাকে খুঁজতে গিয়ে পুরো 1.5 বছর পার হয়ে গেল। আর 2টা বছর যেতে না যেতেই ঈশানের মনে হতে লাগলো আদৌ কি মিশমি এখন সিঙ্গেল অবস্থায় আছে। এতদিনে মেয়েটার বিয়ে হয়ে যাওয়ার কথা, কিন্তু মনের ভিতরে কোথাও একটা আত্মবিশ্বাস কাজ করছিল। মনে হয়েছিল মেয়েটার সামনে গিয়ে ভুল স্বীকার করলে হয়তোবা মেয়েটা প্রথমে রাগ করবে, কিন্তু পরবর্তীতে ঠিকই ওর ভালোবাসাটা অ্যাকসেপ্ট করে নেবে। ঈশানের বন্ধুরা ওকে এতদিনে 1000 বার বলেছে মেয়েটার হয়তোবা বিয়ে হয়ে গেছে, কিন্তু ঈশানের একটা আত্মবিশ্বাস কাজ করতো মনে যে মেয়েটাকে আজ হলেও ফিরে পাবে, কাল হলেও ফিরে পাবে। ওর কাছে ভুলটা স্বীকার করলে মেয়েটা ঈশানকে ফিরিয়ে নেবে।
কিন্তু ঈশান মেয়েটা এমন করে ওকে দূরে সরিয়ে দিল, যার জন্য ওকে খুঁজে পেতেই পুরো 2টা বছর পার হয়ে গেল। ঈশান বুঝতে পারল যে অন্তত আর যাই হোক, কলেজের প্রিন্সিপালের সাথে ওর অনেক আগেই যোগাযোগ করার উচিত ছিল। এই সমস্যার কথাগুলো মাথাতেই আসেনি যে কলেজ থেকে ওর সম্পর্কে জানতে পারবে। একবার মেয়েটার গ্রামের নামটা অন্তত জানতে পারলে কোথায় আছে, কত দূর আছে সবটাই বের করে ফেলতে পারবে। সবসময় ওর ভাবনায় এতটাই মগ্ন ছিল যে কথাগুলো কখনো মাথাতেই আসেনি। আর যতদিনে আসলো ততক্ষণে 2টা বছর কেটে গেছে। নিজের উপরে নিজেরই প্রচুর পরিমাণে রাগ হয়েছিল ঈশানের, কারণ প্রিন্সিপালের কাছে যাওয়ার কথা প্রথমে একবার ভেবেছিল, কিন্তু হাজারটা প্রশ্ন করবে। আর মেয়েটার সম্পর্কে জানতে পারবে কিনা, কিংবা ওর সব নষ্ট করে দিয়ে গেছে কিনা সেটা নিয়ে সন্দেহ ছিল। কারণ মেয়েটা এতটা জেদি যে ওর সাথে যেন কেউ যোগাযোগ করতে না পারে, তাই সবটাই শেষ করে গেছে। তাই ঈশানের মনে হয়েছিল এদিক থেকেও সবটা বন্ধ করে রেখে গেছে। কিন্তু ঈশানের বন্ধুরা দ্বিতীয়বার বলতেই যখন ঈশান মেয়েটার সম্পর্কে জানার জন্য প্রিন্সিপালকে পুরো ঘটনাটা বলেছিল, তখন ওদের প্রেমের গল্প শুনে প্রিন্সিপাল স্যারও মুগ্ধ হয়েছিল। তারপর ওদের সব বিষয়টা বলে, আর ঈশান জানতে পেরে বেরিয়ে পড়ে মিশমির গ্রামের উদ্দেশ্যে। ঈশানের বেস্ট ফ্রেন্ড মেহেদি ওর সাথে আসতে চেয়েছিল, কিন্তু ঈশান ওকে সাথে নেয়নি, কারণ ওকে নিয়ে আসলে হয়তোবা সঙ্গী পাওয়া যাবে। কিন্তু তাতেও ঈশানের কিছু যায় আসে না। ঈশান বলেছিল মিশমিকে পেলে ওদের জানাবে। আজকে সকালেই বেরিয়ে পড়ল, আর গ্রামে পৌঁছতে গিয়ে বিকেলের দিকে বেলা ঢলে পড়েছে। গ্রামের মাঠ পেরিয়ে আঁকাবাঁকা রাস্তা দিয়ে হেঁটে চলেছে ঈশান। কিছুটা দূর আসতেই খেয়াল করলো কতগুলো লোক মাঠে কাজ করছে, আর সামনে একটা লোক দাঁড়িয়ে দেখছে। ঈশান ভাবলো লোকটার কাছে গিয়ে মেয়েটার সম্পর্কে জিজ্ঞেস করলেই জানা যেতে পারে। ঈশান এগিয়ে গেল, কিন্তু লোকটাও সামনের দিকে হাঁটা ধরল। ঈশান ওনাকে পিছন থেকে ডাকলো, তারপরও লোকটা শুনছে না। এই আঙ্কেল শুনছেন? লোকটা পিছনে ফিরল না, কেমন যেন বুকে হাত দিয়ে এগিয়ে যেতে লাগলো। তারপর কিছুটা দূরে এগিয়ে গিয়েই পড়ে যেতে নিলে ঈশান বুঝতে পারল লোকটার শরীর খারাপ করেছে, তাই দৌড়ে এসে লোকটাকে ধরে ফেলল। ঈশান কোনো রকমে লোকটাকে নিয়ে গাছের নিচে বসিয়ে পানির বোতলটা বের করে লোকটাকে দিল। লোকটা কিছুটা পানি খেয়ে বলল, বাবা, কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব সেটা ভেবে পাচ্ছি না। আজকে তুমি না থাকলে হয়তো বা এখানেই আমাকে মরে পড়ে থাকতে হতো। আঙ্কেল এইসব কথা বলবেন না। আমি একটা ওসিলায় গ্রামে আসিলাম, আর আপনার সাথে দেখা হতেই একটা ঠিকানা জিজ্ঞেস করতে চাইছিলাম। অবশ্য এখন জিজ্ঞাসা করা ঠিক হবে না। আপনি চলুন, আমি আপনাকে বাসায় পৌঁছে দেই। না না, ঠিক আছে, আমি যেতে পারবো। তুমি আমাকে বলো তুমি কার ঠিকানা জানতে চাও। ঠিক আছে আঙ্কেল, বলবো, তবে আগে আপনি বাসায় চলুন, আমি আপনাকে বাসা পর্যন্ত এগিয়ে দিই। লোকটা যেতে চাইছিল না, তারপরও ঈশান ওনাকে জোড়াজোড়ি করে নিয়ে গেল। লোকটা 60 বয়সের হবে, তার উপরে এই অবস্থাতে ওনাকে ফেলে যাওয়াটা ঠিক হবে না। মানবতা বলতেও তো কিছু একটা আছে নাকি। লোকটাকে নিয়ে 15-20 মিনিটের মতো হাঁটতেই লোকালয়ের দিকে গ্রামের মধ্যে একটা বড় বাড়ির সামনে এসে থামলো দুজনে। বাড়িতে দেখতে বেশ সুন্দর। গ্রামের পরিবেশে এরকম বাড়ি ঈশান আশা করেনি। গ্রামের মধ্যেও আজকাল শহরের ছোঁয়া লেগেছে। ঈশান লোকটাকে নিয়ে গিয়ে বাসার ভিতরে ডাইনিং রুমে একটা জায়গায় বসিয়ে দিতেই বাসার কাজের লোক দৌড়ে আসে আর জিজ্ঞেস করে, কি হয়েছে চাচাজানের? উনি ঠিক আছেন তো? একটু শরীর খারাপ লাগছিল, বুকে ব্যথা করছিল, তখন এই ছেলেটা এসে আমাকে কিছুক্ষণ ধরে বসিয়ে রেখে সুস্থ করে বাসা পর্যন্ত পৌঁছে দিল। ঠিক আছে আঙ্কেল, আমি এখন তাহলে যাই। সে কি কথা, যাই মানে? এত দূর থেকে এসেছো, কিছু না খেয়েই চলে যাবে? তার উপর আমার এত বড় উপকার করলে। আজকে আমার যদি কিছু হয়ে যেত, আমার মেয়েটা সম্পূর্ণ একা হয়ে যেত। ওর বিয়েটা না দিয়েই আমাকে চলে যেতে হতো, তখন ওকে কে দেখে রাখতো? চাচাজান এইসব কথা বলবেন না তো। ভাইজান আপনি বসেন, আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসি। না না না, এসব কিছু লাগবে না। তাছাড়া আমি বেরিয়ে পড়ব, আমাকে অনেক দূর যেতে হবে। কথাগুলো বলতেই এবার লোকটা জোরাজোরি করতে লাগলো। ঈশান বসলো। এরই মাঝে কাজের লোকটা চলে যেতেই ভদ্রলোক ঈশানের সম্পর্কে জানতে চাইলেন।
ঈশান কি করে, কোথায় থাকে আর কোথায় বা যাবে। ঈশান লোকটাকে প্রশ্নের উত্তর দিয়েছিল। এরই মধ্যে কেউ একজন এসে তাড়াহুড়ো করে লোকটার পাশে বসে ওনাকে ধরে বলতে আরম্ভ করলো। আব্বু, কি হয়েছে তোমার? তোমার কি শরীর খারাপ করছে? বারবার করে তোমাকে বললাম বাইরে যেতে হবে না, তুমি বাইরে কেন গেলে? যদি কিছু হয়ে যেত? পরিচিত কণ্ঠস্বর শুনেই ঈশান সেদিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। মেয়েলি কণ্ঠটা আর কারো নয়, যার জন্য আজকে এত দূর এসেছে সে মেয়েটা, অর্থাৎ মিশমি। মেয়েটার দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে ওর অনেক পরিবর্তন হয়েছে। তার উপর দেখেই মনে হচ্ছে মেয়েটা আগের থেকে অনেক সুন্দরীও হয়েছে। ঈশান কিছুক্ষণ মেয়েটার দিকে অবাক চোখে তাকিয়ে রইল। এবার ভদ্রলোক বলতে আরম্ভ করলো। মামনি, এত ব্যস্ত হতে হবে না। এই ছেলেটা তখন ওখানে ছিল, ঠিক সময় এসে ধরে ফেলে, তারপর বাসা পর্যন্ত নিয়ে এসেছে। এত টেনশন করার কিচ্ছু নেই। আব্বু, কি বলছিস? আমি তো... মেয়েটা কথাগুলো বলেই ঈশানের দিকে তাকাতেই নিশ্চুপ হয়ে গেল, কারণ ওর সামনে সেই ছেলেটাই বসে আছে যার সাথে 2 বছর আগে ওর ব্রেকআপ হয়েছিল। আর সেই মানুষটাকে ও ছেড়ে এসেছিল, যার সাথে একটা সময় ওর মধুর সম্পর্ক ছিল। ঈশানকে এই অবস্থাতে এখানে দেখবে সেটা কল্পনাও করতে পারেনি। ঈশানকে দেখে মিশমির কথা বলা বন্ধ হয়ে গেল। ঈশান মিশমিকে তাকিয়ে থাকতে দেখে একটু হাসার চেষ্টা করলো, কিন্তু ঈশানের হাসিতে মিশমির হুঁশ ফিরতেই মেয়েটা চোখ জোড়া ফিরিয়ে নিল। কাজের লোকটা নাস্তা নিয়ে ফিরে আসলো। ঈশানকে দেখে মিশমির পুরনো কথা মনে পড়ে গেল। সাথে সাথে মেয়েটা বলল, তুমি এখানে আসলে কি করে? এই বাসার মধ্যে ঢোকার সাহস হলো কি করে? ওকে বাসায় কে ঢুকতে দিয়েছে রতন? অবস্থা বেগতিক দেখেই ঈশান বলল, মিসমি, আমার কথাটা শোনো, তারপর না হয় রাগারাগি করো। তোর কোনো কথা আমি শুনতে চাই না, বেরো এখান থেকে এক্ষুনি। তোর সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। আমাকে ফলো করতে করতে তুই এত দূরে চলে এসেছিস। তুই কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? আমার কথাটা শোনো মিসমি, আমি তোমাকে সত্যি তখন বুঝতে পারিনি, আর না বুঝে তখন ওরকম রাগারাগি করে ফেলেছি। এখন আমি বুঝতে পেরেছি। তোকে বলছি না আমার বাসা থেকে বেরোতে। আমি কোনো সিন ক্রিয়েট করতে চাইছি না, ভালোই ভালোই বেরিয়ে যা। শেষে খুঁজতে খুঁজতে আমার বাড়িতে চলে এসেছিস। মিসমি, এ কেমন ব্যবহার? তুমি ছেলেটার সাথে এমন করে কথা বলছো কেন? তোমাদের কথা শুনে মনে হচ্ছে তুমি ওকে চেনো। হ্যাঁ আব্বু, আমি ওকে খুব ভালো করে চিনি। ওর মতো বদমাইশ আর বাজে ছেলে দ্বিতীয়টা আর হয় না। এক্ষুনি ওকে বাসা থেকে বের করতে বলো, নাইলে কিন্তু ওকে আমি ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো। আগে বলবে তো কি হয়েছে? বাসায় আসা গেস্টের সাথে কেউ এমন করে কথা বলে? ছেলেটাকে আমি বাসায় এনেছি আর তুমি ওর সাথে এরকম করছো? আসলে আঙ্কেল, আমি যার সাথে দেখা করার জন্য গ্রামে আসিলাম সেই মেয়েটা মিসমি। আমি ওর সাথে দেখা করতে আসিলাম। আমি ওর ঠিকানাটাই আপনাকে জিজ্ঞেস করতাম, কিন্তু এমন করে ওর সাথে আপনার বাড়িতে দেখা হয়ে যাবে ভাবিনি। আঙ্কেল, আমি যদি ভুল না করি তাহলে আপনি ওর আব্বু, তাই তো? আমি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য এখানে এসেছি। প্লিজ আমার কথাটা একটু শুনবেন। তোকে আমি বাসা থেকে বের হতে বলেছি। তোর কোনো কথা শোনার ইচ্ছে আমাদের নেই। আব্বু, ওকে বেরিয়ে যেতে বলো, না হলে কিন্তু আমি কি করবো আমি নিজেও জানি না। ওকে আমার চোখের সামনে থেকে দেখতে ইচ্ছা করছে না। আঙ্কেল প্লিজ আমার কথাটা আপনারা একটু শুনুন। মিসমি, আমাকে একটু বলতে দাও। আমি সেদিন ভুল করেছিলাম, তার জন্য অনুতপ্ত। আর যখন বুঝতে পেরেছি তখন ফিরে এসেছি। তোকে বলেছিলাম না আমার সাথে কোনো যোগাযোগ করবি না। দরকার নেই আমার তোকে ফিরে পাওয়ার। তোর সব নাটক আমার খুব ভালো করেই জানা আছে। শোন, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই তোর এই অশুভ ছায়া যেন আমার উপরে আর না পড়ে। সেই জন্য আমি গ্রামে চলে এসেছিলাম, আর তুই আমাকে খুঁজতে খুঁজতে গ্রামেও চলে এসেছিস। মিশমি ঈশানের একটা হাত ধরে জোর করে বাসা থেকে বের করতে নিলে এবার আব্বু বলল, মামনি, ওকে বলার সুযোগ দাও। ও কি বলতে চাই বলো, তারপর না হয় চলে যাবে। এবার ঈশানের হাতটা মিশমি ছেড়ে দিল। তখন ঈশান শুরু থেকে শেষ অবধি সবটাই বলল। সব শোনার পর মিশমির আব্বু চুপ করে রইল, আর ঈশান আবারও বলতে লাগলো, দোষটা আমারই ছিল। তোমার সাথে এরকম রাগারাগি না করলে হয়তো বা সেদিন আমাদের ব্রেকআপটাই হতো না, কিন্তু তারপরও আমাদের সম্পর্কটা নষ্ট হতো না যদি তুমি আমার সাথে যোগাযোগ রাখতে। বিশ্বাস করো মিসমি, আমি একটুও শান্তিতে থাকতে পারিনি। 2টা বছর তোমাকে খুঁজেছি, তুমি এমন করে চলে আসলে আর সবকিছু থেকে যোগাযোগ করার মাধ্যমটা বন্ধ করে রেখেছো। একটাবার আমি তোমাকে যোগাযোগ করতেও পারিনি। আমি তোমাকে কতটা মিস করেছি তুমি জানো না মিসমি। আমি তোমাকে ফিরিয়ে নিতে এসেছি। আমি আব্বু আম্মুর সাথে কথা বলেছি, তোমাকে বিয়ে করে তবেই এখান থেকে ফিরবো। তুমি প্লিজ আমার কথাটা।
তোকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে বলে তুই এরকম আজে বাজে কথা বলবি? তোর আর কোনো কথা শুনতে আমি চাই না। এক্ষুনি বাসা থেকে বেরো। আব্বু, ওর কথা বলার ছিল, বলেছে, এখন ওকে চলে যেতে বলো। ওর সাথে আমি কথা বলতে চাই না। মিসমি, আমি তোমাকে ফিরিয়ে নিতে এসেছি। প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি ভুল করেছি, তুমি যা শাস্তি দেওয়ার দাও, তারপরও আমাকে একটাবার অন্তত বোঝার চেষ্টা করো। মিসমি, আমার দোষ ছিল, তাই বলে এত বড় শাস্তি দিও না। আঙ্কেল প্লিজ ওকে একটু বলেন না, আমার সাথে যেন সব ঠিক করে নেয়। আঙ্কেল, আমি ভালো একটা জবও করি, ওকে ভালো রাখতে পারবো। আমার আব্বু আমার কোনো আপত্তি নেই, ওরা মিসমিকে অনেক আগে থেকেই পছন্দ করতো, কিন্তু আব্বু আম্মুকে বিষয়টা বলার আগেই ঝামেলা হয়ে গিয়েছিল। তোর আর কিছু বলার থাকতে পারে না। তোকে আমি যেতে বলেছি না? তোর সাথে কথা বলার বিন্দু পরিমাণ ইচ্ছে আমার মধ্যে নেই। যদি ঝামেলা করিস তাহলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে তোকে বাসা থেকে বের করে দিতে হবে আমার। শোনা বাবা, আমার মেয়ের যেটা ইচ্ছা সেটাই হবে। তাছাড়া আমি আমার মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছি। তুমি এসেছো ভালো কথা, 1 সপ্তাহ পরে মিসমির বিয়ে, না হয় বিয়েটা খেয়ে যাবে। তুমি গ্রামে থাকো, মিসমিকে রাজি করাতে পারলে না হয় আমরা বিষয়টা ভেবে দেখব। আর যদি না পারো তাহলে ওর বিয়েটা খেয়ে বাসায় যেও। ওকে বিয়েটা খেয়ে যেতে হবে? ওর মতো ছেলেকে আমি ফিরিয়ে নেব? হ্যাঁ, ওর মতো একটা বদমাইশ ছেলেকে সুযোগ দিব আমি? প্লিজ আমার কথাটা শোনো, আমি ভুল করেছি, তার জন্য শাস্তি দাও। তারপরও এত বড় শাস্তি দিও না মিসমি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, বিশ্বাস করো। আঙ্কেল, ওকে একটু বোঝান না, আমি তো ওকে ছাড়া ভালো থাকতে পারবো না। আঙ্কেল, আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমাদের। আমি তোকে ভালোবাসি না, তোকে যেতে বলেছি, এক্ষুনি এখান থেকে চলে যা। মিসমি থাকুক না ছেলেটা, ঝামেলা করছিস কেন? বিয়ে খেয়ে তারপর না হয়ে যাবে। ঈশান বারবার মিশমিকে রিকোয়েস্ট করতে লাগলো, আর মিশমি ঈশানকে চলে যাওয়ার জন্য বলল। তারপর কিছুক্ষণ যাবৎ মেয়েটা কিছু একটা ভেবে বলল। ঠিক আছে, আমার জন্য যখন সবই করতে পারবি, তাহলে তুই এই গ্রামেই থাকবি। এই 7 দিন তোকে গ্রামের কাজ করতে হবে। গ্রামের যেমন জীবন ঠিক তেমন করেই তোকে তেমন করে থাকতে হবে। বাসার কাজের লোকের কাজগুলো এখন থেকে তুই করবি। যদি সবটা ঠিকঠাক মতো করতে পারিস আর আমার রাগটা কমে আসে, তাহলে আমি ভেবে দেখবো। কি সব বলছিস মামনি? ছেলেটা শহর থেকে এসেছে, ও এসব পারবে না। খামোখা ওকে দিয়ে এসব করানোর কি দরকার আছে বল? আঙ্কেল, আমি পারবো, মিসমি যা বলবে আমি সেটাই করব। আমি আর ওকে হারাতে চাই না। প্লিজ আঙ্কেল, আর না করবেন না, আমি ওর জন্য সবটা করতে পারবো। মিশমি রেগে সেখান থেকে চলে গেল, আর ঈশান কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। মিশমি আবারও ফিরে এসে কাজের লোকটাকে উদ্দেশ্য করে বলল। এই রতন, গোয়ালের পাশে যে ঘরটা আছে ওইটাই জমিদারকে দেখিয়ে দে। এখন থেকে ও সেখানেই থাকবে। মিশমির আব্বু ওকে বারবার বারণ করতে লাগলো। ঈশান তার পরেও কোনো কথা শুনল না। কাজের লোকটার সাথে গিয়ে গোয়ালঘরের পাশের ঘরটা সেটাতে আসলো। ঘরটার অবস্থা দেখে মনে হয়েছে থাকাটা টাফ হয়ে যাবে। থাকার জন্য একটা ছোটোখাটো মতো আছে, কিন্তু এখানে থাকতে যে ঈশানের বড্ড কষ্ট হবে। তারপরও ঈশান মিশমির মুখের দিকে তাকিয়ে সবই সহ্য করে নিতে পারবে। কথাগুলো ভেবেই ঈশান শুকনো ঢোক গিলল। তারপর গা থেকে ব্লেজারটা খুলে পাশে রেখে পকেট থেকে ফোনটা হাতে নিল আম্মুকে কল করার জন্য। কল করে কিছুক্ষণ কথা বলল আম্মুর সাথে, বলল ঠিকঠাক পৌঁছেছে আর মিশমির সাথেও ওর দেখা হয়েছে। এখানে থাকার জন্য মেয়েটাকে বোঝাতে গিয়ে কতটা সময় পেরিয়ে গেল না তার ঠিক নেই। রাত দিনে ওর কি হাল হবে ঈশান সেটাই ভাবতে লাগলো। মেয়েটার রাগটা কি ভাঙাতে পারবে, ওকে রাজি করাতে পারবে কি না ঈশান জানে না। তারপরও একটা আত্মবিশ্বাসের কারণে ও এখানে পড়ে রইল। পরদিন থেকে শুরু হলো ঈশানের জন্য কঠিন পরীক্ষা, কারণ খুব ভোর রাতে মিশমিদের বাসার কাজের লোকটা এসেই ওকে ডেকে ওঠালো। ঈশান অনেকটা ভয় পেয়ে গিয়েছিল মুখের সামনে লোকটাকে দেখে। ঈশান চিৎকার করে উঠে বসলো, আর কিছু বলতে যাবে তার আগেই কাজের লোকটা বলতে আরম্ভ করলো। জমিদার সাহেব, এখন পড়ে পড়ে না ঘুমিয়ে ওঠেন। গরুগুলোকে খাবার কে দেবে শুনি? আগে আমি দিতাম, এখন থেকে আপনাকে দিতে হবে। এই 7 দিনে অন্তত আমি শুয়ে বসে কাটাই। আর আপামনি বলেছে যদি কাজ না করেন তাহলে যেন আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেই। কাজের লোকের সুরটাও এক মুহূর্তে চেঞ্জ হয়ে গেছে। ঈশান সেটা গতকালকেই বুঝতে পেরেছে। যখন থেকে মিশমি ওর সাথে রাগারাগি করা শুরু করেছিল, তখনই কাজের লোকটাকে বলেছিল ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতে। ঈশান বুঝে গেছে যে সবার ব্যবহারটা চেঞ্জ হয়ে গেছে। ও
ও কিছুক্ষণ চুপ করে থেকে উঠে যেতে নিলে এবার কাজের লোকটা কিছু একটা ওর দিকে ছুঁড়ে দিয়ে বলল, এগুলো পরে কি এখন গোয়ালে যাবেন লাট সাহেব? গরুগুলো খাবার দিতে বলে যেতে বলেছি, ওদের সাথে দেখা করতে যেতে বলিনি। শুনেন, এত জমিদারি ভাব দেখালে এখানে থাকতে পারবেন না। এই যে আমার এই পুরনো লুঙ্গি আর গেঞ্জিটা পরে নিন, কাজ করতে হবে। ঈশান লুঙ্গি আর গেঞ্জিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর পরে নিল। বাইরে আসতেই দেখলো সূর্যের আলো সবেমাত্র ফুটেছে। এত সকালে ঈশান জীবনেও কখনো ওঠেনি। কতগুলো ভাবতে ভাবতেই গোয়ালের দিকে গেল। গরুগুলোকে খাবার দিতে গিয়ে ঈশানের অবস্থা নাজেহাল। এক প্রকার হিমশিম খেতে হয়েছে। দূর থেকে দাঁড়িয়ে কেউ একজন এই দৃশ্যটা বেশ ভালোভাবেই পর্যবেক্ষণ করছে। আর সেই কেউটা আর কেউ নয়, মিশমি। মেয়েটা দেখতে চাইছে ঈশান ওর জন্য কী করতে পারে। ঈশান সবটা সামলে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সামান্য গরুর ঘরে এসেই এই অবস্থা। বাদবাকি দিনগুলোতে যে কী করতে হবে ঈশান সেটাই ভেবে পাচ্ছে না। যাই হোক, অনেক কষ্টে ইউটিউব দেখে দেখে তারপর গরুগুলোকে খাবার দেওয়া শেষ করলো। গরু সকালের খাবার দিতে গিয়ে প্রায় দুপুর হয়ে গেল। সকালের খাবারটা খেতে ঈশান যখনই ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়তে নেবে, তখনই কাজের লোকটা এসে ওকে ডেকে ওঠালো আর বলল বাসায় রান্নার লাকড়ি শেষ হয়ে গেছে, তাই লাকড়ির ব্যবস্থা করতে হবে। ঈশানকে নিয়ে কাজের লোকটা বাড়ির পিছন দিকটায় আসলো। তারপর একটা কুড়াল ওর হাতে দিয়ে বলতে আরম্ভ করলো, নিন, এগুলোকে চেরাই করুন। এগুলো চেরাই করতে গিয়ে যেন আজকের দিনটা পার হয়ে না যায়, তাহলে কিন্তু রাতে খাবারের বন্ধ করে দিতে বলেছে আপামনি। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে তারপর কুড়াল নিয়ে গাছের গুঁড়িগুলো চেরাই করতে লাগলো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। না জীবনে কখনো এগুলো দেখেছে, আর না জীবনে এগুলো করেছে। শহরের কোথায় তেমন এগুলোর ব্যবহারই হয় না। তার উপর সব কাজের লোকই করে। ঈশান কাজটা সম্পন্ন করতে গিয়ে বিকেল হয়ে গেল। হাতে বিশাল বড় বড় ফোসকা পড়ে গেছে, যার জন্য কিছু ধরতে অসুবিধা হচ্ছিল। বিকেল হতেই আবারও গরুগুলোকে খেতে দিতে হলো। পুরো দিনটাই মিশমি আড়াল থেকে এই বিষয়টা লক্ষ্য করেছে। ঈশানের এমন নাজেহাল অবস্থা দেখে মিশমি রাগ হচ্ছিল প্রচণ্ড পরিমাণে। ছেলেটা ওর জন্য এসব করছে, এখন এসব করে কোনো লাভই হবে না, কারণ মিশমির বিয়েটা ওর আব্বু ঠিক করে ফেলেছে। আব্বুর কথাটাকে ও কি করে ফিরিয়ে দেবে? তার উপর ছেলেটা এত লেট করে আসলো। ব্রেকআপ হবার পর যদি ঈশান দেখা করতো আর মিশমিকে বোঝানোর চেষ্টা করতো, তাহলে হয়তোবা মিশমি এতদিনে রাজি হয়ে যেত। কিন্তু এখন আর আব্বুর কথাটাকে ফেলে দেওয়া ওর পক্ষে পসিবল না। মিশমি ভেবে নিয়েছে আব্বুর পছন্দের ছেলেকেই বিয়ে করে নেবে। ঈশানের সাথে ও কখনোই ভালো থাকতে পারবে না। এই ছেলের না সময় জ্ঞান আছে, আর না কোনো কমন সেন্স আছে। সব কিছুতেই এর দেরি। আর আব্বু একজনকে কথা দিয়ে ফেলেছে, তাকে বাদ দিয়ে ঈশানের সাথে সব কিছু ঠিক করে নেওয়াটা এখন আর মিশমির সম্ভব না। ঈশান বুঝতে পারছে হয়তোবা শেষ পর্যন্ত মিশমিকে রাজি করাতে পারবে না, তবে এই চেষ্টা করতে দোষ নেই। হয়তো নিজের দোষে এবার মেয়েটাকে হারাতে হচ্ছে। কথাগুলো ভেবেই ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলল। ঈশান বিছানায় বসে, আর যেখানে আছে সেটাকে বিছানা বলতে ভুল হবে, একটা শক্ত কাঠের চৌকির উপর বসে আছে। এতে শুতেও যেন পিঠটা ব্যথা করবে। ঈশান শুয়ে পড়তে নিবে, এরই মাঝে কেউ একজন খাবার নিয়ে আসলো। মিশমি রাগি চোখে ঈশানের দিকে তাকিয়ে আছে, তারপর পাশে থাকা টেবিলটার উপর খাবারটা রেখে বলল, এসব নাটক না করে কাল সকালে উঠে বাসায় চলে যাও। তোমাকে এখানে আমার দেখতে ইচ্ছে করছে না। তারপরেও এখানে কেন পড়ে আছো? তোমার জন্য এসেছি। যতক্ষণ না তোমার রাগটা ভাঙবে নিজে থেকে, যতক্ষণ আমার কাছে না আসবে, ততক্ষণ আমি এখান থেকে যাচ্ছি না। তোমার এসব কথা শোনার জন্য আমি এখানে আসিনি। খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করো। মেয়েটা চলে যেতে নিলে ঈশান বলল, আচ্ছা, একটা চামচ হবে? মেয়েটা পিছন ফিরে তাকালো অবাক চোখে। ঈশানের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, এখানে এসেও জমিদারি ভাব দেখাতে হবে? তোমাকে চামচ দিয়ে মুখে তুলে খাইয়ে দিবে কে? হ্যাঁ, আর শোনো, এত নাটক না করে বাসায় চলে যাও। মিশমি কথাগুলো শেষ করতে পারল না, তার আগেই ঈশান হাতগুলো উঠিয়ে দেখালো। কৃত্রিম আলোতে বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে যে পুরো হাত ভর্তি ফোসকা দিয়ে ভরে গেছে। ঈশান হাতগুলো দেখাতেই মেয়েটা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, যা করতে পারো না সেটা কেন করতে যাও? এসব করে কি বোঝাতে চাইছো তুমি? তুমি ভালোবাসো? তোমার প্রতি ভালোবাসাটা অনেক আগেই মরে গেছে। এখন তোমার মনে হচ্ছে আমার থেকে প্রতিশোধটা নেওয়া বাকি, তাই তুমি এখানে এসেছো।
কিন্তু তোমার আশা কখনোই পূর্ণ হবে না। দোষ করেছি তাই এসেছি, ভুলটা শুধরানোর চেষ্টা করছি। এসব করে আমার মন গলাতে পারবে না, তাই যত তাড়াতাড়ি এখান থেকে চলে যাবে ততটাই তোমার জন্য ভালো হবে। মিশমি বেরিয়ে গেল। ঈশান খাবারের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। 5 মিনিট বাদে মিশমি খাবার নিয়ে ফিরে এসে একটা চামচ ওর হাতে দিয়ে বলল, যত তাড়াতাড়ি এখান থেকে চলে যাবে সেটা তোমার জন্যই ভালো হবে। কয়েকদিন পর আমার বিয়েটা হয়ে যাবে। বিয়ে দেখার জন্য যদি থাকো তাহলে বিয়েটা খেয়েই যাবে। মেয়েটা আবারও বেরিয়ে গেল। ঈশান চামচ দিয়ে তাড়াহুড়ো করে খেতে আরম্ভ করলো। খুব ক্ষুধা পেয়েছিল। কয়েক চামচ মুখে নিতেই বুঝতে পারলো প্রচুর পরিমাণে ঝাল দেওয়া হয়েছে তরকারিতে। ঈশান পানি খুঁজতে আরম্ভ করলো, কিন্তু আশেপাশে কোথাও পানি নেই। ঈশান তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে গেল। দৌড়ে কলপাড়ে গিয়ে কলের সাথে মুখটা মিশিয়ে পানি খেলো। মুখটা জ্বলে যাচ্ছে। এরকম পরিস্থিতিতে না কখনো পড়েছে আর না কখনো এরকম নাকানি চুবানি খেতে হয়েছে। ঈশানের মনে হয়েছে যে আর কত পরীক্ষা দিতে হবে তা ঠিক নেই। শেষ পর্যন্ত কি মেয়েটার রাগ কমবে কিনা ঈশান জানে না। ঈশান কাজ করছিল, ঠিক তখনই একটা মেয়ে এসে ওর সামনে দাঁড়ালো। মেয়েটা মুখে হাত দিয়ে মিটমিট করে হাসতে লাগলো। মেয়েটাকে ঈশানের চোখে পড়তেই মেয়েটা একটু হকচকিয়ে গেল। আর ঈশান বলতে লাগলো, কে আপনি আর এমন করে হাসেন কেন? আসলে ভাইজান, আমি এই বাড়িতে কাজ করি না, মানে আসলে আপনাকে দেখে আমার খুব মায়া লাগছিল তাই। তাই দাঁত বের করে হাসিলাম, তাই তো? না ভাইজান, আসলে আমি ভাবছিলাম আপামনি আপনারে এত অসহ্য মনে করে আর আপনি তারে এত বেশি ভালোবাসেন। আপামনির জন্য এরকম একটা কাজ করতেও দুবার ভাবেননি, অথচ সে যদি বুঝতো। আমার আফসোস হচ্ছে ভেবেই, এসব যদি আমার জন্য কেউ করতো। মানে? না তেমন কিছু না ভাইজান। মেয়েটার হাব ভাব ঈশানের ভালো লাগছে না। ও আর কিছু বলার আগে এরই মাঝে মিশমি এসে ওদের সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, কি হচ্ছে এখানে? এত গল্প কিসের? না আপামনি, আমি ভাইজানের কাজ দেখতেই আসছিলাম। দেখলাম উনি কাজ করতেছিল, তাই জিজ্ঞেস করলাম কোনো সমস্যা হচ্ছে কি না। তোকে তো পাকনামি করতে হবে না, যা এখান থেকে। আর এই যে, আপনাকে বলেছিলাম মনোযোগ দিয়ে কাজ করবেন। কাজ যদি ভালো করে করতে না পারেন তাহলে এখান থেকে কেটে পড়বেন। সব সময় এমন করে কথা বলে কেন? একটু ভালো করেও তো কথা বলা যায়। একটু ভালো করে কথা বললে কি এমন ক্ষতি হয়? তুমি ভালো ব্যবহার পাওয়ার মতো যোগ্য? এত কিছুর পরও তোমার সাথে কিভাবে ভালো ব্যবহার করা যায়? হ্যাঁ, সামান্য একটা ভুলের জন্য এত বড় শাস্তি দিয়েছ। মিশমি আর কিছু বলতে যাবে তার আগেই রতন এসে ওর সামনে একটা পাতিল দিয়ে বলল, এই যে জমিদার সাহেব, এটা নেন, মাছ ধরতে যেতে হবে। এসব রাখেন, অনেক কাজ করেছেন, চলেন মাছ ধরতে যেতে হবে। মাছ ধরতে যাব? আমি একাই যাব? হ্যাঁ, কেন এত অবাক হওয়ার কি আছে? না, কখনো মাছ তো ধরিনি, তাই আর কি। ঈশানের কথা শেষ হওয়ার আগেই মিশমি সেখান থেকে চলে গেল। এবার কাজের ছেলেটা রতন আবারও বলল, এটা পারেন না, ওটা পারেন না, তাহলে কি খেতে পারেন? ছেলেটার দিকে এবার ঈশান রাগী চোখে তাকালেই রতন ছেলেটা আমতা আমতা করে বলল, না না, মানে আমার কিছু করার নাই আপামনি। আপনারা বলেছে আপনি গেলে যাইবেন, নাইলে না। ঠিক আছে, চলো। ওরা দুজন বেশ কিছুক্ষণ হেঁটে একটা পুকুরের কাছে আসলো। এটাকে পুকুর বললে ভুল হবে, ধান ক্ষেতের পাশে ওই কিছুটা জলা জায়গা বলা চলে। রতন ঈশানের দিকে পাতিলটা এগিয়ে দিয়ে বলল, এই যে নেন, এইটার মধ্যে মাছ ধরে রাখবেন, এখন শুরু করেন। কিন্তু খালি হাতে মাছ ধরবে কি করে? জমিদারের ছেলে আসছে রে, ওনার জন্য এখন কেউ মাছ ধরে দিয়ে যাবে, হাত দিয়েই ধরতে হবে। এখানে পানি কম, হাত দিয়ে ধরেন। আপনি মাছ ধরেন, আমি গেলাম। যাবে মানে? আমার সাথে থাকো, তাহলে আমার সুবিধা হবে। জি না ভাইজান, আপামনি কইছে আপনারে অত সুযোগ দেওয়া যাবে না, এখন কথা না বাড়িয়ে মাছ ধরেন। কাজের ছেলেটা চলে যেতেই ঈশান পড়ল মহাবিপাকে। না কোনোদিন মাছ ধরেছে আর না কোনোদিন মাছ ধরতে দেখেছে। ঈশান পাতিলটা রেখে পানিতে নামলো। ছেলেটা কয়েক পা এগিয়ে সেই হাত দিয়ে কাদার মধ্যে হাত দিয়ে ধরার চেষ্টা করলো, কিন্তু না, কোথায় কি, এমন করে মাছ ধরা যায় নাকি? এমন করেই কিছুক্ষণ কেটে গেল। বেশ কিছুটা সময় পর ঈশানের পাশ দিয়ে কয়েকজন লোককে যেতে দেখলো। ঈশান তাদের জিজ্ঞেস করলো কি করে মাছ ধরবে। লোকগুলো ওকে বলে দিল হয় বড়শি দিয়ে না হয় জাল দিয়ে, কিন্তু কি থেকে কি করবে রতন তো ওকে খালি হাতেই ধরতে বলে গেল। ঈশান অনেকক্ষণ যাবৎ চেষ্টা করলো, কিন্তু একটাও মাছ ধরতে পারলো না।
এরই মাঝে দূর থেকে কেউ একজন ব্যাগ কাঁধে নিয়ে হেঁটে আসলো ওর দিকে। দূর থেকে ঈশানকে দেখে ঠাউর করতে পারলেও লোকটা ওর সামনে এসে দাঁড়ালো আর বলল, এক্সকিউজ মি, এই যে ভাইয়া, একটু বলুন তো আপনাকেই বলছি। হ্যাঁ হ্যাঁ। লোকটার এমন ধারা কথাতে ঈশান ওর দিকে ফিরতেই ঈশান অবাক হয়ে গেল। এ কি, এ তো শুভ। ওকে এখানে দেখবে ঈশান কখনোই ভাবেনি। ও তাড়াহুড়ো করে পানি থেকে উঠে আসলেই ছেলেটা ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, কে 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 আপনি? আর এরকম করে আমার দিকে আসছেন কেন? গায়ে কাদা মাখিয়ে দিবেন নাকি? আমি, আমাকে চিনতে পারছিস না? আমি মানে আমি কে? আমি কাউকে চিনি না। কাদা মেখে মুখটা ঈশানের চেনার উপায় নেই, তাই শুভ ওকে চিনতে পারছে না। ঈশান তাড়াহুড়ো করে পানি দিয়ে মুখের কাদাটা পরিষ্কার করতেই শুভ ওকে দেখে বলল, সিরিয়াসলি শেষে কিনা তুই এই কাজ করছিস? তোকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি ঈশান। শেষ পর্যন্ত মিশমি তোকে দিয়ে এইসব কাজ করাচ্ছে? না মানে আসলে তেমন কিছু না, তুই যেমনটা ভাবছিস তেমনটা নয়। তাহলে কেমন? এখন কথা না বলে চল এখান থেকে, অনেক দূর থেকে এসেছিস, ফ্রেশ হয়ে নেবে, তারপর না হয় কথা বলি। ঈশান ফোনে শুভকে জানিয়েছিল বিষয়টা। মিশমির খোঁজে গ্রামে আসার সময়ে শুভ ওর সাথে আসতে চেয়েছিল, ঈশান ওকে নিয়ে আসেনি। শুভ হাজারটা কথা বলতে বলতে ঈশানের পিছনে পিছনে গেল। ঈশান শুধু হ্যাঁ বা না বলেই উত্তর দিতে লাগলো। ওরা মিশমিদের বাসার সামনে আসলো। এরই মাঝে রতন এসে বলতে লাগলো, আপনার মাছ ধরা হয়ে গেছে ভাইজান। ঈশান কিছু বলতে যাবে, এরই মাঝে মিশমি এসে ওদের সামনে দাঁড়ালো। মিশমিকে দেখেই শুভ বলতে লাগলো, আপু, শেষ পর্যন্ত কিনা তুমি আমার বন্ধুকে দিয়ে এইসব কাজ করাচ্ছ? তোমার কাণ্ড দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। যে ছেলেটা তোমাকে এত ভালোবাসতো তাকে দিয়ে এইসব কাজ করাচ্ছ? তোমার কি একটুও খারাপ লাগছে না? না, লাগছে না। আমি তো তোকে বলিনি এসব করতে। সেই ভালোবাসার পরীক্ষা দেওয়ার জন্য এইসব কাজ করছে। আপনি বলুন না আপনার বন্ধুকে এখান থেকে চলে যেতে, তাহলে আমি বেঁচে যাই। সিরিয়াসলি আপু, তুমি এমন করে কথা বলছো? তোমার বিহেভিয়ারটা এতটা খারাপ হয়েছে আমি জাস্ট ভাবতেই পারছি না। তুমি এতটা কঠোর হয়েছো কি করে? দেখেন ভাইয়া, আপনার সাথে ছোট ফালতু কথা বলার সময় আমার মধ্যে নেই। আপনার বন্ধুকে নিয়ে যদি পারেন এখান থেকে চলে যান। আপনারা যত তাড়াতাড়ি চলে যাবেন ততই ভালো। আমি চাইছি না এখানে কোনো সমস্যা হোক। আব্বু আমার বিয়েটা ঠিক করেছে, আপনার বন্ধু সেটা খুব ভালো করেই জানে। 3-4 দিন পরেই আমার বিয়ে। যদি ইচ্ছে হয় আপনারা একটা বিয়ে খেয়ে যেতে পারেন, আর নাইলে বিয়ের আগে চলে গেলে আমি ঝামেলা মুক্ত হব। আপু, তুমি এমন করে কথা বলছো কেন? ও ভুল করেছে আর ভুলটা শুধরে নেওয়ার জন্যই এসেছে। তুমি তো ওকে একটা সুযোগ দিলেই পারো। সেটা না করে ছেলেটাকে তুমি আরো বিপদে ফেলছ। শুভ প্লিজ, আর কোনো কথা নয়, তুই অনেক রোদ পেরিয়ে এসেছিস তাই মাথাটা গরম হয়ে আছে, ফ্রেশ হলে দেখবি সবটা ঠিক লাগবে। কিছু ঠিক লাগবে না আমার। এখানে আসার পর থেকে কিছুই ঠিক লাগছে না ঈশান। শেষ পর্যন্ত কিনা তোকে দিয়ে এইসব কাজ করাচ্ছে। তুই কে সেটা জানলে? দেখুন ভাইয়া, আপনারা কে, কোথা থেকে এসেছেন আমার কিচ্ছু জানার দরকার নেই। আপনার বন্ধুকে আমি জোর করে এখানে ধরে আনিনি, আর বলিনি এখানে থেকে যেতে। থাক না এসব কথা, তুই আমার সাথে চল। এবার শুভকে জোর করে সেখান থেকে নিয়ে গেল। তারপর ওর থাকার ঘরটায় নিয়ে যেতেই শুভ অবাক চোখে ঈশানের দিকে তাকালো, কারণ ঈশানের বাসার কাজের লোকগুলো এমন জায়গায় থাকে না। বিষয়টা ভেবেই এবার শুভ ব্যাগটা বিছানায় ছুঁড়ে ফেললো আর বলল, ঈশান, সিরিয়াসলি তুই এর মধ্যে থাকিস? তোর বাসার কাজের লোকও তো এমন জায়গার মধ্যে থাকে না, আর তুই কিনা এরকম শক্ত একটা জায়গায় থাকিস? জায়গাটা দেখেই তো কেমন গা গলিয়ে উঠছে। পাশে আবার গোয়ালঘর, তুই এর মধ্যে থাকিস কি করে? ভালোবাসার জন্য কত কিছু করতে হয়, তাই সবটা সহ্য করে নিচ্ছি। একবার মেয়েটার রাগটা কমুক, তারপর দেখবি সবটা পুষিয়ে নেব। মিসমির কথাতে মনে হচ্ছে না মেয়েটা এত সহজে তোকে মাফ করবে। আর শোন, এসব বাদ দে, চল বাসায় ফিরে চল। আঙ্কেল আন্টিকে পাঠিয়ে দে, দেখবি ঠিকই বিয়েতে রাজি হবে। খামাকে এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। এসব করে মেয়েটার মন গলাতে পারবি না। ঈশান অনেকক্ষণ যাবৎ শুভকে বোঝালো, কিন্তু শুভ কিছুতেই চুপ করে রইল না। ঈশানের আব্বু আম্মুকে কল করে সবটা বলল। সবটা শোনার পর ওরা ঈশানকে এখানে আসার জন্য ওকে বকাঝকা করলো। আব্বু আম্মু বলল ওরা সবটা সামলে নিত, কিন্তু ঈশান কাউকে আসতেই দেয়নি। নিজে অন্যায় করেছে, সেটার জন্য প্রায়শ্চিত্ত করেছে। সেদিন রাতে শুভ আর ঈশান একসাথেই শুয়েছে, কিন্তু কিছুতেই শুভর ঘুম আসছে না।
একে তো এই শক্ত বিছানা, দ্বিতীয়ত মশার কামড়, সব মিলিয়ে ওর অস্বস্তি লাগছে। শুভ বারবার উঠে যেতে চাইলে ঈশান ওকে জোর করে শুয়ে দিয়ে বলল, এখন রাগ করে বেরিয়ে না গিয়ে সকালে বেরোস। আমি কয়েকটা দিন বাদেই মিশমিকে নিয়ে ফিরবো। তুই এখান থেকে চলে যা, তুই এখানে থাকতে পারবি না, কষ্ট হবে তোর। আমার না হয় একটু কষ্ট হবে, কিন্তু তোর কষ্ট হচ্ছে সেটাও তো আমি দেখতে পারছি। তুই কি একটিবার বুঝতে পারছিস তুই কিসের মধ্যে নিজেকে জড়িয়েছিস? খামাখা এখানে পড়ে আছিস, চল না ফিরে যাই। না রে, আমি এখান থেকে মিশমিকে নিয়েই ফিরবো, না হলে মেয়েটা যে রাগ করেই থাকবে। ওর রাগটা কখনো রাগ ভাঙাতে পারবো না, ওর রাগটা যে অনেক বেশি। পরদিন ঈশান সকাল থেকে দুপুর অবধি কাজ করলো। তারপর দুপুরের রান্নাটা ওকে করতে দেওয়া হলো। রান্নাটা আগে কখনো করা হয়নি, তাই ঈশানের বেশ খানিকটা অসুবিধা হচ্ছিল। জীবনে কখনো রান্নাঘরে আসেনি, তার উপর আজকে প্রথমবার। ঈশান ইউটিউব দেখে রান্নাটা করছিল। অসাবধানতায় হঠাৎই ভাতের মার ছিটকে গিয়ে পড়লো হাতে। গরম মার হাতে পড়তেই হাতটা বেশ খানিকটা পুড়ে গেল। ঈশান সাথে সাথেই আর্তনাদ করে উঠল। বাসার সবাই দৌড়ে আসলো। শুভ এসেই ঈশানের হাত ধরে টেনে নিয়ে গিয়ে ডাইনিং রুমে দাঁড় করালো। এরই মাঝে মিশমি এসে সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, কি হয়েছে? এরকম চিৎকার করলো কি? মিশমি কথাগুলো বলেই ঈশানের হাতের দিকে দেখলো। রতন বিষয়টা বলতেই মিশমি বলতে লাগলো, এই, অনেক হয়েছে তোমার নাটক, বেরো এখান থেকে। তোমাকে আর এসব নাটক করে কিচ্ছু বোঝাতে হবে না। আমার বিয়েটা অন্য কোথাও ঠিক হয়ে গেছে, তারপরেও কেন এখান থেকে আমাকে মেন্টালি টর্চার করছো? এসব কি বোঝাতে চাইছো তুমি? এসব করে কখনো আমার মনটা পাবে না। আমার কথাটা শোনো মিশমি, আমি সবটা ঠিক করতে পারবো। দেখো, তুমি আমাকে আর একটা সুযোগ দাও। দেখো, আমি আর কোনো ঝামেলা করব না। রতন, ওর ব্যাগটা নিয়ে আয়। ও আজকেই এই বাসা থেকে বেরিয়ে যাবে। ও এখানে থেকে আমাদের বিপদটাকে আরো বাড়াচ্ছে আর প্রতিনিয়ত মেন্টালি টর্চার করে চলেছে। ওর কোনো কথাই আমি আর শুনতে চাই না। রতন, এক্ষুনি যা, ওর ব্যাগটা নিয়ে আয়। ঈশান বারবার মিশমির সাথে কথা বলার চেষ্টা করলো, কিন্তু মিশমি ওর সাথে কোনো কথাই বলছে না। এরই মাঝে রতন ব্যাগটা নিয়ে আসলে মিশমি ব্যাগটা নিয়ে ঈশানের দিকে ছুঁড়ে মারল আর বলল, এই নে তোর ব্যাগ, এখান থেকে এক্ষুনি বের হ। আর এই যে, আপনার বন্ধুকে নিয়ে এখান থেকে কেটে পড়ুন, আর না হলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। মিশমি প্লিজ, আমার কথাটা তো শোনো। আমি ইচ্ছে করে এমনটা করিনি, তুমি শুধু শুধু রাগ করছো মিশমি। মিশমি এবার ঈশানের হাত ধরে ওকে নিয়ে যেতে লাগলো। শুভ এসে ওদের দুজনের হাত ছাড়িয়ে দিল। তারপর মিশমিকে উদ্দেশ্য করে বলল, এই মিসমি, কি করতেছো আপু তুমি? তোমার কাণ্ড দেখে আমি অবাক হচ্ছি। একটা ছেলে শহর থেকে আসছে শুধু তোমার ভালোবাসাটা পাওয়ার জন্য। তোমাকেও ভালোবাসে, সেটা একটাবার তোমাকে বলার জন্য। তোমাকে ছেলেটা এত ভালোবাসে যে সব কিছু ছেড়ে দিয়ে এখানে আসছে। তুমি জানো ওকে, ও কোন ফ্যামিলির ছেলে? তুমি কিনা শেষ পর্যন্ত ওর সাথে এরকমটা করছো। তোমাকে আমার বন্ধু ভালোবাসে, আর সেটা বলা কি ওর অপরাধ? মানলাম সেদিন অন্যায় ওর ছিল, তাই বলে কি তুমি ওর সাথে এরকম মিসবিহেভ করবে? দেখুন ভাইয়া, আমি আপনার বন্ধুকে বলিনি এখানে পড়ে থাকতে, আর এসব নাটক করতেও বলিনি। ও আসার পর থেকে আমাকে জ্বালিয়ে মারছে। এখানে থেকে ও কি প্রমাণ করতে চাইছে? ও আমাকে খুব বেশি ভালোবাসে না? ও আমাকে ভালোবাসে না, ওর কাছে সময়ের মূল্য অনেক বেশি আমার থেকেও। তাই ওখান থেকে চলে গেলেই আমি খুশি হব। আব্বু, তুমি ওকে এখান থেকে চলে যেতে বলো। এমন করছিস কেন মামনি? ও থাক না, কয়েকটা দিন পর তোর বিয়ে। বাসায় আসা মেহমানকে কেউ এভাবে তাড়িয়ে দেয়? খামোকা তুই ঝামেলা করছিস। ছেলেরা বিয়ে খেয়ে না হয় চলে যাবে। একদমই না, ও এক্ষুনি এখান থেকে বের হবে। এর সাথে আর আমি এক মুহূর্ত কোনো কথা বলতে চাই না। ওর থেকে আর আমি এইরকম টর্চারটা আর আমি নিতে পারছি না। মেয়েটা ঈশানের হাত ধরে বাসার সামনে এগিয়ে নিয়ে আসলো। তারপর এসে যখনই ওকে দরজা থেকে বের করতে যাবে, তখন ঈশান হাতটা ছাড়িয়ে নিল আর বলল, মিশমি, আমার অন্যায় ছিল, আমি সেটা মানছি। আমার ওপর এত রাগ করে আছো, ভুল করেছি। তার জন্য তোমার কাছে 1000 বার মাপ চেয়েছি। এখন বলো, তোমার পা ধরতে হবে? তারপরে তুমি আমাকে মাফ করে দাও, আর ভালোবাসো সেটা স্বীকার করো। তোর মতো একটা বাজে ছেলেকে আমি কখনো ভালোবাসি না। আর এক্ষুনি এখান থেকে বেরো। তোকে বলছি না, তোকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। তোমার খুব ইগো না? ইগোর জন্য যাকে ভালোবাসো সবসময় তাকে এমন করে দূরে সরিয়ে দিচ্ছ। এই ইগো কিন্তু মানুষকে অনেক বেশি কষ্ট দেয়। আমি তোমার থেকে এতটা বেশি দূরে থাকবো কল্পনা করতেও পারবে না। হ্যাঁ, আমার অনেক ইগো, আর এই ইগোর কারণেই তোকে দূরে সরিয়ে দিচ্ছি। তুই বুঝতে পারছিস না? আমি আর নিতে পারছি না তোর এই নাটকটা।
তুই যবে থেকে এসেছিস তবে থেকে আমাকে এরকম মেন্টালি মানসিকভাবে টর্চার করে যাচ্ছিস। এসব করে তুই আমার মনটাকে কখনোই পাবি না। আব্বু আমাকে অন্য কোথাও বিয়ে দিবে, আমি সেখানেই বিয়েটা করে নিচ্ছি আর হ্যাপিও আছি। তোর সাথে আমি কখনোই হ্যাপি থাকতাম না। 2টা বছর তো পার হয়ে গেছে, তাহলে এখন কেন এসে আমার লাইফটাকে হেল্প করে দিচ্ছিস? আমি তোমার লাইফে হেল্প করে দিচ্ছি? ঠিক আছে, আমি যখন তোমার লাইফে এতটাই বোঝা হয়ে গেছি, তাহলে আমি আর তোমাকে ডিস্টার্ব করব না। তুমি এই ছেলেটাকেই বিয়ে করে নিও, ভালো থাকতে পারো তো থাকো। ভুল করেছি সেটার জন্য বারবার মাপ চেয়েছি, আর তুমি সেদিনের সেই ঘটনাটা আমার কাছ থেকে একটাবার জানার চেষ্টাও করলে না। সেদিন কি হয়েছিল? শুভ এসে আর কিছু বলতে যাবে তার আগেই ঈশান ওকে আটকে দিয়ে বলতে লাগলো। থাক, ওকে আর কিছু বোঝাতে হবে না, শুধু সেদিন এই ঘটনাটা শুনে নাও। আমি যখন তোমার সাথে দেখা করতে আসছিলাম, সেদিন আমি ঠিক সময় মতোই চলে আসতাম, কিন্তু সেদিন একটা বাচ্চা ছেলে রাস্তার মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়। আমার রিক্সা থেকে কিছুটা দূরে পড়েছিল। আমি ওকে হসপিটালে না নিয়ে গেলে ছেলেটা মারা যেত, তাই পারিনি ওই অবস্থায় ওকে ফেলে রাখতে। ছেলেটাকে আমি হসপিটালে নিয়ে গিয়েছিলাম। সেখানে ওকে ভর্তি করিয়ে রেখে যখন তোমার মিস কল পেলাম, তখনই চলে এসেছিলাম। ভেবেছিলাম পরে গিয়ে ওর সাথে দেখা করে নেব। সেদিনও তুমি আমাকে একটাবার কথাগুলো বলতে দিলে না, আর আজকে শুনতেই চাইলে না। আমার জায়গায় তুমি থাকলে কি করতে বলো? ছেলেটাকে ওরকম ভাবে ফেলে চলে আসতে? না, ফেলে আসতাম না। তবে এখন এসব কথা বলে কোনো লাভ হবে না। আমার কোনো ইচ্ছেই নেই তোর সাথে কথা বলার। তোকে বলেছি এখান থেকে চলে যা, ব্যাস চলে যা। আর এসব বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। যেটা চলে গেছে 2 বছর আগেই চলে গেছে। সময়ের সাথে সাথে কি তোমার ভালোবাসাটা শেষ হয়ে গেছে? আমি তোমাকে সেই আগের মতোই ভালোবাসি, কিন্তু বুঝে গেছি তোমাকে এসব বলে আর কোনো লাভ নেই। তোমার ভালোবাসাটাকে তুমি দূরে সরিয়ে দিতে চাইছো। তুমি ভালো থেকো, আর আমি তোমার লাইফে কখনো বোঝা হতে আসবো না। শুভ কিছু বলার আগেই ঈশানের মুখটা আটকে দিয়ে সেখান থেকে জোর করে নিয়ে বেরিয়ে গেল। বিকেল থেকে হেঁটে আসছে ঈশান আর শুভ। হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে এসেছে। গ্রামের মাঝখান দিয়ে হেঁটে গ্রামের প্রধান রাস্তায় পৌঁছতে হবে, তারপর বাস পাওয়া যাবে। নিজের কি হাল করেছে ঈশান, এমন সব পোশাক পরে আছে যেটা দেখলে যে কেউ ওকে ফকির বলে ভুল করবে না। শুভর ঈশানকে এই অবস্থাতে দেখে খারাপ লাগছে, তাই নানা কথা ওকে শোনাচ্ছে। ঈশান চুপচাপ ব্যাগটা কাঁধে নিয়ে হেঁটে চলেছে। একটু বাদেই সন্ধ্যা নামলো। সন্ধ্যা নামতেই ওরা একটা বাজারের মধ্যে চলে আসলো। সেখান থেকে আর কিছুটা এগিয়ে যেতেই কিছুক্ষণ বাদে একটি লোকের সাথে দুজনের দেখা। লোকটা ওদের দেখে দাঁড়িয়ে গেল। তারপর ঈশানকে ভালো করে দেখে লোকটা এগিয়ে এসে বলতে লাগলো, বস আপনি এখানে? ঈশান লোকটার দিকে তাকাতেই খেয়াল করলো ওর অফিসের ম্যানেজার। ঈশান লোকটাকে দেখেই খানিকটা অবাক হলো। এই গ্রামের মধ্যে ম্যানেজার আসলো কোথা থেকে? অবশ্য লোকটা 7 দিনের জন্য ছুটি নিয়েছিল, বোধহয় এই গ্রামে আসার জন্যেই। এবার ঈশানকে দেখে লোকটা এসে ওর পা থেকে মাথা অবধি দেখলো, তারপর বলল, বস আপনি এখানে? আমি তো ভাবতেই পারছি না। আর আপনার এই অবস্থা কেন? কি হয়েছে বলুন তো? এবার শুভ এগিয়ে এসে বিষয়টা বুঝতে পেরে ওনাকে সবটা বলল। সব শোনার পর এবার অফিসের ম্যানেজার ছেলেটা ঈশানের থেকে জোর করে ব্যাগটা নিয়ে নিল। দিন বস, ব্যাগটা আমাকে দিন। আপনারা আমার গ্রামে চলে এসেছেন, আমার এই গ্রামে এসে এরকমভাবে ফিরে যাবেন? তা কি করে হয়? আপনার কোথাও যাওয়া হচ্ছে না, আপনি প্লিজ আমার সাথে চলুন। ঈশান কিছু বলবে তার আগেই শুভ লোকটাকে সব কিছু বলল। সব শোনার পর লোকটা জোর করেই ওদের বাসায় নিয়ে গেল। কয়েক ঘন্টা পরের ঘটনা। বাসর ঘরে বসে আছে মিশমি। খুব লজ্জা লাগছে মেয়েটার। মিশমির তারই সাথে বিয়ে হয়েছে, যাকে আজকে বিকেলে রাগ করে বাসা থেকে বের করে দিয়েছিল। কথাগুলো ভাবতেই লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে মিশমির। মেয়েটাকে এত সুন্দর করে ওকে সাজানো হয়েছে, আয়নার সামনে নিজেকে বারবার দেখছিল। তারপর যখন ভেবেছিল আজকে যেই মানুষটা ওকে ভালোবাসে তার বউ না, অন্য কারো বউ হয়ে ওকে থাকতে হবে সারা জীবন, কথাগুলো ভেবেই মিশমির খুব কান্না পাচ্ছিল। তারপর কি থেকে কি হয়ে গেল। দরজা ঠেলে কারো ভিতরে আসার শব্দ পেতেই মিশমি নড়ে চড়ে উঠল, মাথার ঘোমটা টেনে। তারপর আরেকটু জড়সড় হয়ে বসতেই এরই মাঝে কেউ একজন ওর সামনাসামনি বসলো। মিশমির মুখটা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। একটু বাদেই লোকটা ওর হাতটা ধরতেই মেয়েটার বুকে ধুকপুকানি বেড়ে গেল। লোকটা ওর একটা হাত ধরে 2 হাতের মুঠোয় নিয়ে হাতে একটা চুমু খেলো।
তারপর হাতটা ছেড়ে দিয়ে মাথার ঘোমটা সরিয়ে দিয়ে মুখটা দেখে সারা মুখে একবার হাত বুলিয়ে আলতো করে কপালে চুম্বন করলো। মিশমির শরীরটা কেমন যেন বিদ্যুৎ বয়ে গেল। এক মুহূর্তের জন্য ও স্তব্ধ হয়ে গেল, কেমন যেন শরীরটা অসাড় হয়ে আসছে। আপনারা ভাবছেন মিশমির কার সাথে বিয়ে হলো? বিয়েটা মিশমির ঈশানের সাথেই হয়েছে। কী থেকে কি হলো সেই বিষয়টা বলবো, তার আগে ওদের বিষয়টা আসে। মিশমি কোনো কথা বলছে না, তাই ঈশান ও দুটো হাত নিয়ে কাঁধের উপর দিয়ে রেখে তারপর গলাটা জড়িয়ে ধরলো। মিশমি মাথা নিচু করে নিতে গেলেই ঈশান ওর মাথার সাথে মাথা ঠেকিয়ে বলল, এত লজ্জা পাচ্ছ কেন বউ? সব লজ্জা দূর করে দেব। নির্লজ্জের মতো কথা বলো না তো, সবাই তাকিয়ে আছে, সব জানতে পারলে কি বলবে? ওরা জানার আর বোঝার জন্য এখানে বসে আছে, তাই এত লজ্জা পাওয়ার কিছু নেই। আর শোনো, শেষ পর্যন্ত কিন্তু সেই রাগী আর জিদি সিনিয়র মেয়েটাকে বিয়ে করেই ফেললাম। এগুলো বলো না তো, আমার খুব রাগ হচ্ছিল। এতদিন যাবৎ তুমি আমাকে কষ্ট দিয়ে এসেছো। তুমি জানো এই 2টা বছর আমি কতটা কষ্ট পেয়েছি। ব্রেকআপ হওয়ার পর আমি ভাবতেও পারিনি আবার কখনো তোমার সাথে আমার দেখা হবে। ভেবেছিলাম তুমি আমার সাথে আর কখনো যোগাযোগ করতে পারবে না। হ্যাঁ, সেই জন্যই তো আমাকে রেখে চলে এসেছিলেন আর যোগাযোগের সব ব্যবস্থা নষ্ট করে দিয়েছিলেন, তাই না? কি করবো, তোমাকে বোঝাতেই পারলাম না। ভেবে নিয়েছিলাম আর কখনো কাউকে ভালোবাসতে পারবো না। ভালোবাসার উপর থেকে সেদিনই মন উঠে গিয়েছিল, তাই চলে এসেছিলাম। ওই শহরে থাকলে তোমার সাথে আমার আরো দেখা হতো। তার উপর 1 সপ্তাহ আমার সাথে দেখাও হয়নি। আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম, তারপর যখন দেখা করনি খুব রাগ হয়েছিল। তুমি যদি ওই 7 দিনের মধ্যে একবার হলেও সরি বলতে, তাহলে হয়তো বা আমি একটু রাগ করে থাকতাম, তুমি রাগ ভাঙিয়ে নিতে পারতে। কিন্তু আমি বেশি রেগেছিলাম, সেই জন্য যোগাযোগ ব্যবস্থাটা বন্ধ করে দিয়ে সেই দিনেই চলে এসেছিলাম। এই 2 বছরে আমি যেমন অনেক কিছুই হারিয়েছি, তেমন অনেক কিছু ফিরেও পেয়েছি, আর সর্বশেষে তোমাকে ফিরে পেয়েছি। ফিরে আর পেতে হতো না, যেমন করে অপমান করে বাসা থেকে তাড়িয়ে দিলে, তাতে ভেবেছিলাম তোমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো। গতকাল যদি ওই ছেলেটার সাথে দেখা না হতো, তাহলে হয়তো বা আজকে এত কিছু হতো না। আমি আজকে পাগল হয়ে যেতাম, তোমাকে হারিয়ে কখনো ভালো থাকতে পারতাম না। মিশমির নিজেকে খুব বেশি অপরাধী মনে হতে লাগলো। ও মাথাটা নিচু করে আছে। ঈশান মেয়েটার থুতনি ধরে উঁচু করে ওর কপালে কারো একটা চুম্বন খেলো। মেয়েটা চোখ জোড়া বন্ধ করে নিল, 2 হাতে ঈশানের গলাটা শক্ত করে আঁকড়ে ধরল। ঈশান বুঝতে পারলো যে মেয়েটার মধ্যে অজানা শিহরণ বয়ে যাচ্ছে। ঈশান কিছুক্ষণ ওর মায়াবী মুখের দিকে তাকিয়ে রইল, তারপর ওর কানের কাছে ফিসফিস করে বলল, শাস্তি দিতে চেয়েছিলে না? বিয়েটা অন্য কথা করে নিয়ে ভালো থাকতে সারাটা জীবনের জন্য শাস্তি দিতে চেয়েছিলে আমাকে, তাই না? মিশমি চোখ খুলে তাকালো। ঈশানের অসহায় মুখের দিকে তাকাতেই ওর বড্ড খারাপ লাগছে। এই ছেলেটার সাথেই গত কয়েকদিন যাবৎ প্রচণ্ড পরিমাণে খারাপ ব্যবহার করেছে মিশমি, যেটা ভাবলেই খুব কষ্ট লাগছে ওর। অসহায় চোখে তাকিয়ে থেকে মিশমি লজ্জিত কণ্ঠে বলল, বুঝতে পারিনি এত বেশি রেগে যাবো তোমার উপরে। তোমার সাথে রাগ করে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবো। রাগ করে অন্য কাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে যদি বিয়ে করে ফেলতে, তাহলেই ভালো হতো। আমাকে হারিয়ে বুঝতে পারতে যে কতটুকু ভালোবাসো। এখন আর ন্যাকামি করতে হবে না। কোনো কষ্ট দাওনি তুমি আমাকে। তুমি কি মনে করলা এত সহজে আমি সবটা ভুলে যাব? কখনোই না। তোমাকে ওই জন্য অনেক বেশি কষ্ট পেতে হবে। মানে? এসব মানে টানে বলে লাভ নেই। তুমি আমাকে কষ্ট দিয়েছ, এর জন্য তোমাকেও কষ্ট পেতে হবে। এতগুলো দিন ধরে আমাকে কতটা যন্ত্রণা দিয়েছ, 4-5টা দিনে যতটা মিসবিহেভ করেছ, এর জন্য তোমাকেও শাস্তি পেতে হবে। সেদিন আমার অন্যায় ছিল মানলাম, কিন্তু আমাকে একটাবার বোঝার চেষ্টাও করলে না। আমি তোমাকে কিছুই করতে পারিনি, তুমি আমাকে সুযোগও দাওনি। আমার জায়গায় তুমি থাকলে ঠিক সেদিন একই কাজই করতে, আর তারপরও কালকে আমাকে বাসা থেকে বের করে দিয়েছিলে। যদি তোমার বিয়েটা অন্য কোথাও হতো, নিশ্চয়ই ভালো থাকতে, তাই না? ঈশানের এমন কথাতে মিশমি মাথা নিচু করে বলল, অন্য কোথাও বিয়ে হওয়ার কথা আমি ভাবতেও পারি না। তোমাকে ছেড়ে থাকার কথা আমি কল্পনাও করতে পারি না। এখন আর সব বলে আমাকে লজ্জা দিও না প্লিজ। হারানোর ভয় যদি তোমার থাকতো, তাহলে অনেক আগেই তুমি আমাকে মাফ করে দিতে। একটাবার আমার কথাগুলো শুনতে, কাল এমন করে বাসা থেকে বের করে দিতে না। তানিমের সাথে আমার দেখা না হলে তো সবটা শেষ হয়ে যেত। মিশমি মাথা নিচু করে আছে। ঈশান ওকে ছেড়ে দিয়ে উঠে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। প্রচুর পরিমাণে রাগ হচ্ছে ঈশানের। মিশমি অনেক বড় ভুল করে ফেলেছিল। যদি কালকে ওই ছেলেটা ঈশানকে নিয়ে মিশমিদের বাসায় না আসতো, তাহলে মিশমিকে ঈশানের হারাতে হতো।
আপনাদের হয়তো বা জানতে ইচ্ছে করছে কালকে কি হয়েছিল। তাহলে শুনুন। গতকালকে যখন ঈশানের সাথে ওই ছেলেটা দেখা হলো, অর্থাৎ ওর অফিসের ম্যানেজারের দেখা হলো, তখন ছেলেটা শুভর কথাতে সবটা বুঝতে পারে। আর যার বাসাতে ঈশান ছিল তার সম্পর্কে বলতেই ছেলেটা ওদেরকে মিশমিদের বাসায় ফিরিয়ে নিয়ে আসে। তারপর তানিম নামের ছেলেটা মিশমির আব্বুকে ঈশানের সম্পর্কে বলে। আঙ্কেল, উনি কোনো সাধারণ ফ্যামিলির ছেলে নয়। এসব যদি ভাবেন তাহলে আপনাদের ভুল হবে। মিসমি, আমি তোমাকে বলছি, সবটা আমি জানি না, তবে এতটুকু বুঝতে পারছি যে তোমাদের সম্পর্ক ছিল। আঙ্কেল, আপনি জানলে হয়তো বা অবাক হবেন। আমি যে অফিসে ম্যানেজারের চাকরিটা করি, উনি সেই অফিসের বস। উনি অত্যন্ত একজন ভালো মানুষ। আবার অফিসের বস বলে বলছি না। এই দুর্মলের বাজারে আমার পক্ষে কোনো চাকরি পাওয়া সম্ভব ছিল না। 3 বছর আগে আমি যখন চাকরির খোঁজে ঢাকাতে যাই, সেখানে যাওয়ার পর অনেকগুলো অফিসে ইন্টারভিউ দিই, কিন্তু কোথাও কিছু হচ্ছিল না। তারপর অনেক খোঁজাখুঁজির পর বসের সাথে আমার দেখা হয়। বস আমার ট্যালেন্ট, শিক্ষাগত যোগ্যতা দেখে আমাকে চাকরিতে জয়েন করায়। বছর ঘুরতে না ঘুরতেই আমার কাজের দক্ষতা দেখে আমাকে ম্যানেজার পদে পদোন্নতি করে। আসলে ওনার মতো মানুষ হয় না। ওনার অফিসে যতগুলো স্টাফ আছে, কেউ কখনো স্যারের সম্পর্কে কখনো কোনো নেগেটিভ কথা বলতে পারবে না। বস সেই দিন যদি এত বড় চাকরি না দিত, তাহলে আমি এখানে আসতেই পারতাম না। বলা যায় আমার লাইফে এত সফলতা, এত টাকা পয়সার মালিক আমি হতে পারতাম না। এখন যতটুকু দেখছেন সবই বসের কৃতিত্ব। আর এই মানুষকে আজকে যদি এখান থেকে ফিরে যেতে হতো, আমি পরবর্তীতে জানতে পারতাম আমার বউয়ের সাথে আমার অফিসের বসের সম্পর্ক ছিল, আর আমি তা জানতেও পারিনি। তাহলে কখনোই নিজেকে ক্ষমা করতে পারতাম না। নিজেকে অনেক বেশি ছোট মনে হতো। আমার অনেক কিছুই করার ছিল, কিন্তু না জেনে কিছুই করতে পারিনি। আর এখন যখন জানতে পেরেছি, তখন আমি আপনাদের বলছি, এই বিয়েটা করতে পারছি না। বিয়ে করতে পারছো না মানে কি? তাহলে আমার মেয়ের কি হবে? সবটা জানার পর আমার মিসমিকে বিয়ে করার মোটেও ঠিক হবে না। তাই মিসমির বিয়েটা বসের সাথেই হবে। মিশমি মাথা নিচু করে আছে। ঈশান মিশমির দিকে তাকিয়ে রইল। এবার ওর খুব গিল্টি ফিল হচ্ছে। আর ওই ছেলেটা ওকে বিয়ে করতে চাইছে না। তানিম সবই শুনেছে। ছেলেটা আবারও বলতে লাগলো, প্লিজ মিসমি, আর রাগ করে থেকো না। বা সাধারণ কোনো মানুষ নয়, অসম্ভব রকমের একজন ভালো মনের মানুষ। তোমাদের মাঝে ঝামেলা হয়েছে, তারপরেও বিয়েটা করে নাও। বসের সাথে তুমি অনেক ভালো থাকবে। তানিম, এসব থাক না। তুমি জোর করে আমাকে এখানে নিয়ে আসলে। তাছাড়া ও যেহেতু চাইছেন আমাদের মাঝে কিছু হোক, তাহলে এগুলো কি দরকার আছে বলো? থাক, বলে তো হবে না। বিয়ে তো তোমাকে করতেই হবে। বিয়ে করার জন্যই তো এসেছিলে। মিসমি রাগের মাথায় তোমাকে অনেক কিছু বলে দিয়েছি, আর তুমিও রাগ করে চলে যাচ্ছিলে। তারপর দুজন আলাদা হয়ে যেতে। ভালোবাসা ছাড়া মানুষ কখনো ভালো থাকে না। আমি মিসমিকে বারবার বলছিলাম ভেবে দেখতে। মেয়েটার জেদটা বড্ড বেড়েছে। আমি বুঝতে পেরেছি ওদের ব্রেকআপের পর থেকেই হয়তো এরকমটা হয়েছিল। আমি যখন জানতে পেরেছি আমার মেয়ের ভালো থাকা এই ছেলেটা, তাহলে জোর করে বিয়েটা দিব, না হলে তোমাকে ছাড়ছি না বাবা। কিন্তু আঙ্কেল, আপনার মেয়ে আমাকে বিয়ে করতে রাজি হবে না। আপনি ওকে জিজ্ঞেস করে দেখুন। আমি জোর করে কিছু পেতে চাই না। আমি তো চলেই গিয়েছিলাম। তানিম আমাকে নিয়ে না আসলে আমি হয়তো এখানে কখনোই আসতাম না। তাহলে এসেছিল কেন? চলে যাও। তোমাকে আমি জোর করে ধরে রাখিনি, নিজের ইচ্ছাতেই এসেছিলে। আমার একটু রাগারাগিতেই তুমি এখান থেকে চলে গেলে। তুমি আমাকে কেমন ভালোবাসো আমার সেটা জানা আছে, বুঝেছো? তোমাদের কাউকেই আমার লাগবে না। তোমরা বাসায় চলে যাও। তুমি অন্য কাউকে বিয়ে করে নিও। মিশমি কথাগুলো বলে সেখান থেকে উঠে গেল। ঈশানের এরকম কথাতে মেয়েটা রাগ করেছে। বড্ড বেশি জেদি মেয়ে। কী করে যে একে কন্ট্রোল করবে ঈশান ভেবে পাচ্ছে না। ঈশান মিশমির রুমে আসলো। যখন ওদের বাসার কাজ করেছে, তখন মিশমির রুমটা খুব ভালো করেই চিনে নিয়েছে, তাই অসুবিধা হলো না। ঈশান এসে খেয়াল করলো মিশমি ব্যালকনিতে দাঁড়িয়ে বারবার চোখ মুছছে। মেয়েটা কান্না করছে। এই কি, ওকে কষ্ট দিয়ে শেষে কিনা নিজেই কান্না করছে। ঈশান মিশমির কাছে গেল। তারপর ওর কাঁধের উপর হাত রাখতেই মিশমি হাতটা সরিয়ে দিল। ঈশান বলতে লাগলো, জান, আমি অমন করে বলতে চাইনি। প্লিজ রাগ করে থেকো না, তাকাও আমার দিকে।
তুমি চলে যাও, তোমার আমাকে বিয়ে করতে হবে না। যাও, চলে যাও। এতদিন পর আমার কাছে এসেছো, আবার রাখতে গিয়ে চলেও যাচ্ছ। যাও, আসতে হবে না। আমি না জেদি, হ্যাঁ আমাকে তোমার বিয়েও করতে হবে না। চলে যাও এখান থেকে। আম্মু বলে দিয়েছে বউ নিয়ে যেন বাসায় যায়, না হলে বাসায় ঢুকতে দেবে না। তাই তোমাকে বিয়ে করে বউ না বানিয়ে বাসায় যাচ্ছি না। তুমি এখন আব্বু আম্মুকে কল করবে। আমার উপর রাগ করেছো, আমাকে কষ্ট দিয়েছো, আমি তোমার রাগটা ঠিকই ভাঙিয়ে নেব, কিন্তু আব্বু আম্মুকে তোমার রাজি করাতে হবে। যদি না করো জোর করে কিন্তু এখান থেকে তুলে নিয়ে যাব। ঈশানের কথাতে মিশমি চলে যেতে নিলেই ঈশান ওকে পিছন থেকে জাপটে জড়িয়ে ধরল। মেয়েটা শাড়ি গলিয়ে পেটের উপর হাত রাখলো, গলায় আর ঘাড়ে অসংখ্য চুমুতে ভরিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই মিশমি পাথরের মধ্যে জমে গেল। মেয়েটার বুকের ওঠানামাটা অসম্ভব রকমের বেড়ে যাচ্ছে। ঈশান গভীরভাবে ওর ঘাড়ে একটা চুমু দিয়ে তারপর সেখানে একটা বাইট করলো। সাথে সাথে মিশমি ঈশানের হাত দুটো দুই হাতে শক্ত করে পেটের উপর চেপে ধরল। মিশমি অস্পষ্ট স্বরে বলল, কি কি করতেছো? কি করছি মানে? আমার হবু বউকে আদর করছি। বউকে আদর করব না? বউ রাগ করে আছে, কতদিন রাগ করে থাকতে পারে সেটাও দেখতে হবে না, তাই আদর দিচ্ছি। ছাড়ো প্লিজ, কেউ চলে আসবে। অনেক দূরে সরিয়ে দিয়েছো, কিন্তু আজকে আর দূরে সরাতে পারবে না। আজকে আদর না করে তোমাকে ছাড়ছি না জান। প্লিজ ঈশান, আমাদের বিয়ে হয়নি এখনো, প্লিজ প্লিজ ছাড়ো আমাকে। তার মানে তুমি চাইছো আমাদের বিয়েটা হোক? ঠিক আছে, তাহলে তোমার শ্বশুর শাশুড়িকে কল করো, কথাটা বলে ওদের রাজি করাও। না না, আমি পারবো না, আমার লজ্জা লাগবে। নিজের বিয়ের কথা কেউ নিজে থেকে বলে নাকি? ঈশান আব্বুর নাম্বারে ফোন দিয়ে তারপর মিশমির হাতে ফোনটা ধরিয়ে দিল। মিশমি কথা বলছিল না, আব্বু ওপাশ থেকে বারবার কথা বলেই যাচ্ছে। তখন ঈশান আব্বুকে সালাম দিয়ে বিষয়টা জানালো। তারপর মিশমির হাতে ফোনটা দিতেই মিশমি আব্বু আম্মুর সাথে কথা বলতে আরম্ভ করলো। পুরো 1 ঘন্টা পার করলো মেয়েটা। এক পর্যায়ে হাসাহাসি করে কথা বলতে লাগলো। ঈশান বুঝতে পারলো আব্বু আম্মুকে মিশমি রাজি করিয়ে ফেলেছে। এবার ঈশান এসে মিশমিকে পিছন থেকে জড়িয়ে ধরল। ঈশান ওকে জ্বালাচ্ছিল না, চুপ করেই দাঁড়িয়েছিল। মিশমির নিঃশ্বাসটা ঘন হয়ে আসছিল, তাই আব্বু আম্মুকে আসতে বলে দ্রুতই কলটা কেটে দিল। কল কাটতেই ঈশান মিশমির ঘাড়ে আর গলায় অসংখ্য চুমুতে ভরিয়ে দিল। তারপর কানের লতিতে আলতো করে কামড় দিয়ে বলতে আরম্ভ করলো, আব্বু আম্মু কি বললো জান? কি বলবে বলো? একটু বাদেই বেরিয়ে পড়বে, আর কাল সকালের মধ্যে এখানে চলে আসবে। ঠিক একই টাইমে বিয়ে হবে, শুধু বরটা বদলে হবে। তার মানে তুমিও বিয়েতে রাজি, তাই তো? মিশমি লজ্জা পেয়ে গেল, পিছন দিকে ঘুরল। ঈশান কোমর জড়িয়ে ধরে মেয়েটাকে নিজের সাথে মিশিয়ে নিল। মিশমি চোখ বন্ধ করে তাকিয়ে আছে। ঈশান ওর মুখের পাশে হাত রাখলো, তারপর ঠোঁটের দিকে ঠোঁট জোড়া এগিয়ে নিতেই মিশমি চোখ জোড়া বন্ধ করে নিল। মিশমি এক হাতে ঈশানের শার্টের কলারটা আঁকড়ে ধরল। মেয়েটা ঘন ঘন শ্বাস নিচ্ছে। এই সামান্য কাছে আসাতেই এমন অবস্থা, তাহলে যদি সম্পূর্ণভাবে ওকে আদর করতে শুরু করে তাহলে মেয়েটার কি হবে ভেবেই ঈশানের খুব হাসি পাচ্ছে। পরদিন ঈশান আর মিশমির বিয়েটা হয়। যাই হোক, এবার গল্পে ফেরা যাক। ঈশান রাগ করে ব্যালকনিতে এসে দাঁড়িয়েই মিশমির মনে হতে লাগলো কালকে তো সবটা ঠিকই ছিল, আজকে তাহলে আবার রাগ করতে হবে কেন? মিশমি উঠে এসে কালকে যেমন করে ঈশান ওকে পিছন থেকে জড়িয়ে ধরেছিল, আজকে নিজেই ওকে পিছন থেকে জড়িয়ে ধরলো আর আদুরি কণ্ঠে বলতে লাগলো, বাবু প্লিজ রাগ করে থেকো না, সবটা ঠিক হয়ে গেল। আজকে আবার পুরনো কথা তুলতে হবে, আবার এসব নিয়ে রাগারাগি করতে হবে? আজকে এত সুন্দর একটা দিনে তুমি কিনা আমার সাথে এরকম রাগারাগি করে সময়টা নষ্ট করে দিবে? মানে? তুমি বুঝতে পারছো না? আজকে আমাদের বিয়ে ছিল, আজকে আমাদের বাসর রাত। রাগ অভিমান অনেক হয়েছে, এসো একটু আদর করবে আমাকে। কালকে তো জোর করেছিল, আমি বললাম আমাদের বিয়ে হয়নি, তুমি তো বললে বিয়ে হলে আদর করবে, তাহলে তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ কেন? তুমি আমার আদর করার মোড়টাই নষ্ট করে দিয়েছো। আমি এই মুহূর্তে তোমাকে আদরটা তো করতে পারছি না। যাও এখান থেকে, আর এত ভালোবাসা দেখাতে হবে না। অনেক কষ্ট দিয়েছো। পুরো 2টা বছর শুধু যন্ত্রণা নিয়েই বেঁচেছিলাম, আর এখন এত সহজে বললেই আমি রাজি হয়ে যাব? কখনোই না। আমি বলেছি না তোমাকে শাস্তি দেব? আমি তো বিয়েটার জন্য শুধু অপেক্ষা করছিলাম। তোমাকে অনেক বেশি শাস্তি পেতে হবে, দেখো। এরকম কথা বলে না। তুমি যদি আমাকে এমন করে দূরে সরিয়ে রাখো তাহলে কিন্তু আমার প্রচন্ড পরিমাণে কষ্ট হবে। বললেই হলো তোমার কষ্ট হবে? তোমার যদি কষ্টই হতো তাহলে আমাকে কখনো এরকম করে দূরে সরিয়ে দিতে না। এখন তো কাছে আসতে চাইছি, তুমি সুযোগ পাওয়ার পরেও কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছ?
আম্মু প্লিজ রাগ করে থেকো না। আম্মু বলেছে যে আমাদের জন্য খুব তাড়াতাড়ি একটা বেবি। মুখ ফসকে মিশমির বেবির কথা বলে ফেলেছে। মেয়েটা বেজায় পরিমাণে লজ্জা পেয়ে গেল। ঈশানকে ছেড়ে দিয়ে লজ্জায় 2 হাতে মুখটা ঢেকে ফেলল মিশমি। ঈশান বিষয়টা বুঝতে পেরে ওর দিকে ফিরল, তারপর ওকে আলতো করে কাছে টেনে নিল। মিশমি লজ্জায় লাল হয়ে যাচ্ছে। কি করবে, কি বলে ফেললো সে? এখন লজ্জা শেষ হয়ে যাচ্ছে। একটু বাদেই ঈশান মিশমির চোখের সামনে থেকে জোর করে হাতগুলো সরিয়ে ওকে কাছে টেনে আনলো। ঈশান মেয়েটাকে পাজাকোলা করে তুলে নিল। এখন রাগ অভিমান করে সময়টা নষ্ট করলে হয়তোবা দুজনেরই ব্যক্তিগত সময়টা নষ্ট হবে, তাই দুজনের এই সময়টা ভালোবাসাই কাটুক। মিশমিকে কোলে নিয়ে রুমের দিকে আসতে গেলেই মিশমি ওর গলাটা জড়িয়ে ধরে। ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে রইল মিশমি। ঈশান রুমে এসে মিশমিকে বেডে শুয়ে দিয়ে যখনই ওর পাশে শুয়ে পড়তে নেবে, সাথে সাথে মিশমি ওকে সরিয়ে দিয়ে বলতে আরম্ভ করলো, সবাই দেখছে, লাইট অফ করে দিয়ে আসো। ঈশানের এক মুহূর্তের জন্য রাগ হলেও পরে যখন লাইট অফ করে দেবার কথা বলল, মেয়েটা তখন একটু মুচকি হেসে ওর কপালে চুমু খেয়ে উঠে গেল। এখন আপনারা এখান থেকে যান, আমি বাদবাকি কাজটা সারি, তারপর না হয় অন্য কোনো দিন অন্য কোনো গল্পে দেখা হবে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।